গতদিন আমি তোমাদেরকে ইংলিশ থেকে বাংলা নিয়েছি। তোমরা কি ইংলিশ থেকে বাংলা ক্লাসটা কি এটা কি সেই ব্যাচ কিনা যে প্রিভিয়াস সপ্তাহে আমি ইংলিশ থেকে বাংলা নিয়েছি, সেই ব্যাচটারই কি আজকে বাংলা থেকে ইংলিশ নিচ্ছি? দ্যাট মিনস তোমরা আমার আজকে 4 নাম্বার লেকচার শিট 3 নাম্বার লেকচার শিটটা করেছো, তাই তো? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের 3 নাম্বার এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে, 3, 4, 5, 6। হ্যাঁ, রিটেন ক্লাসগুলা একটু গুরুত্বের সাথে দিবা। ওকে, যাচ্ছ লাইভে? আচ্ছা, তাহলে পুরো ক্লাসটা দিবা নাকি লাইভ পুরো 2 ঘন্টা? দাও, চলতে থাকুক। হ্যাঁ, চলতে থাকুক। আগে যাও লাইভে, তারপরে একসাথে শুরু করি। এটা 1 মিনিট দাঁড়াও। তারিন আবার হঠাৎ করে চাচ্ছে ক্লাসটা লাইভ হোক, সো আমরা সবাই আজকে তোমরাও উপভোগ করো ক্লাসটা, অন্যরাও করুক, তবে আমরা একসাথে রেসপন্স করব কিন্তু। হ্যাঁ, ওকে, তুমি জাস্ট লিখবা, উপরে লেখো হেডিং ট্রান্সলেশন। হ্যাঁ, আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা আমরা একটু ইজি ট্রান্সলেশনগুলো তোমাদেরকে করাবো। 3 নাম্বার লেকচার শিটে আমরা তোমাদেরকে করিয়েছি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, আর 4 নাম্বার লেকচার শিটে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করাবো। এখন এই ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ 3 এবং 4 এটাতে আমরা তেমন কঠিন কোনো ট্রান্সলেশন রাখি নাই, কারণ শুরুতেই যদি কঠিন রাখি তোমাদের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুরু থেকে ট্রান্সলেশনের প্রতি যদি একটু ভালো লাগা কাজ করে, তাহলে কিন্তু দেখবা পরবর্তীতে ট্রান্সলেশন করতে তোমার আর জড়তা বা অনীহা কাজ করবে না। আরেকটা কথা বলি, কিছু কিছু টপিক আছে যে সকল টপিকগুলো দ্বারা রিটেন পরীক্ষায় বেশি মার্ক পাওয়া যায়। যেমন ধর একটা ফোকাস রাইটিং, আমরা ভালো লিখলে অবশ্যই ভালো মার্ক পাই, কিন্তু এখানে মার্কটা বাড়ানো একটু কঠিন কাজ। কিন্তু স্পেসিফিক কিছু টপিক আছে, এই টপিকগুলোতে মার্ক ইনহ্যান্স করা এটা কঠিন কিছু না। আর এই টপিকগুলোকে মার্ক হাইকার টপিক বলে, মানে যে টপিকগুলো বেশি মার্ক এনে দেয় তোমাকে। যেমন প্রথমত যদি বলি ম্যাথে দেখো তুমি কিন্তু 30 মার্কে 30 পাওয়া সম্ভব। দ্বিতীয় যদি মার্ক হাইকার টপিকটা বলি, সেটা হলো তোমার জেনারেল নলেজ, এখানেও কিন্তু 30-এর মধ্যে 30 পাওয়া সম্ভব। তৃতীয়ত যদি মার্ক হাইকার টপিক বলি, সেটা কিন্তু ট্রান্সলেশনে 20-40 মার্ক, এই 40 মার্কের মধ্যে 32 থেকে 36 তোলা কোনো কঠিন কিছু না। আর একটা মার্ক হাইকার টপিক আছে কম্প্রিহেনশন। সো কম্প্রিহেনশন ক্লাসটাও দেখবা ইনশাল্লাহ যখন করবো তোমাদের 6 নাম্বার লেকচার শিট, এই কম্প্রিহেনশন ক্লাসেও দেখবা তোমাদের কাছে বেশ ভালো লাগবে, একটা মানে ভালো ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। সো কম্প্রিহেনশনও তোমাদের বেশ ভালো একটা মার্ক আসবে। সো এই যে 4টা টপিক বললাম, এই 4টা টপিকের মাধ্যমে তোমার যে রিটেনটা 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে এই বেশিরভাগ মার্কটাই কিন্তু এই 4টা টপিক থেকেই তোমাকে কি করতে হবে, অ্যাকোয়ার করতে হবে। তাহলেই দেখবা তুমি জবটা শুধু পাবেই না, জবের সিরিয়ালটা শুরুর দিকে থাকবে। ওকে, সো আমরা শুরুতেই চলে আসি। আমরা এখন ট্রান্সলেশনের ফুল ক্লাসটা করব। আজকে তোমাদের 3টা ট্রান্সলেশন করাবো আমি। এই 3টা ট্রান্সলেশন যদি তুমি করো, ইনশাল্লাহ বাংলা থেকে ইংলিশ, গতদিন যেমন ইংলিশ থেকে বাংলা তোমাদের যে ফোবিয়াটা ছিল এটা দূর করতে পেরেছিলাম কিছুটা, আজকেও ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাংলা থেকে ইংলিশ এই ট্রান্সলেশন যখন তুমি করবা কোন ওয়ে, কোন স্ট্র্যাটেজি ফলো করবা, সেটা আমি একটু দেখবো, আমি তোমাদেরকে বলবো সেটা। হ্যাঁ, শুরুতে যদি বলি, আমি যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস করব, আমি জাস্ট শুধু তোমাদের 3টা জিনিস মাথায় রাখার চেষ্টা, মানে মাথায় রাখতে বলবো। মাত্র 3টা জিনিস তুমি যদি মাথায় রাখো, তাহলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন এটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রথমত যে জিনিসটা তোমরা মাথায় রাখবে, সেটা হলো তুমি একটা সেন্টেন্স যখন বাংলা থেকে ইংলিশ করবে, তুমি ওই সেন্টেন্সের মূল ভার্বটাকে বা ক্রিয়াটাকে তুমি আইডেন্টিফাই করবে। তুমি যদি ভার্ব আইডেন্টিফাই করতে পারো, ট্রান্সলেশন করা তোমার জন্য সহজ হবে। দ্বিতীয় যে
যে কাজটা করবে সেটা হলো সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে প্রথমে তুমি ভার্বটাকে আইডেন্টিফাই করবে, এরপরে তুমি সাবজেক্টটাকে আইডেন্টিফাই করবে, আর থার্ড যে কাজটা করবে এটা কোন টেন্সে আছে আর এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। এই তিনটা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ট্রান্সলেশন করা অনেক সহজ হয়ে যাবে। সো আসো, আমাদের এর আগে আজকে লাইভ হচ্ছে 4 নাম্বার শীটটা, কিছু অংশ লাইভ হয়েছিল, আজকে 4 নাম্বার শীটটা ফুল 4 নাম্বার ক্লাসটা আমরা লাইভ করার চেষ্টা করব। তোমরা যারা আমার সাথে ফেসবুক লাইভে আসো একটু কমেন্টস করবে, আর যারা আমার মূল ক্লাস করতেছো তারা অবশ্যই কোনো জিনিস না বুঝলে রেসপন্স করবে। ওরা কথা বলতে পারবে তো যারা আমার সাথে জুমে আছে? ওকে, সো চলে আসো, আমি আবারও বললাম ওই তিনটা জিনিস, প্রথমে ভার্ব খুঁজবো, তারপরে সাবজেক্ট খুঁজবো, এরপরে টেন্স আর ভয়েসটা আমি আইডেন্টিফাই করব। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা একটু দেখি। প্রথম সেন্টেন্স কি বলতেছে? হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা যদি দেখো, 1 নাম্বার, অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। ওকে, হ্যাঁ, একটু তোমাদেরকে আমি যদি বলি আজমিন না বাবুল, যে কোনো একজন একটু আনমিউট করো তো। আজমিন, বাবুল বা দীপন, দেবনাথ, তিনজনের যে কোনো একজন আনমিউট করো, দ্রুত কথা বলতে হবে, দ্রুত কথা বলতে হবে। অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংক ব্যবস্থাপনা, দেখো তো ওরা কথা বলতে পারতেছে না, চেষ্টা করতেছে। কেউ একজন আনমিউট করে কথা বলো, আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে কিনা? ওকে বাবুল, হ্যাঁ, তাহলে তুমি একটু আমার সাথে কথা বলো, শেয়ার করবা। হ্যাঁ, আচ্ছা, রিটেন ক্লাসটাতে আমাদেরকে এভাবে রেসপন্স না করলে ক্লাস তুমি এনজয় করতে পারবে না বা এটা অতটা ইফেক্টিভ হবে না। তো প্রথম যে সেন্টেন্সটা আছে, অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, তুমি কি বলতে পারবা এই বাক্যে ভার্বটা কোনটা? এই বাক্যে ভার্বটা কোনটা বাবুল? অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংক ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, যে কেউ ভার্ব কোনটা? আমার নাম বাবুল না, আমার নাম বুলবুল। হ্যাঁ, বুলবুল। ভার্বটা হতে তার এখানে ভার্বটা উজ্জ্বল আছে। ইয়েস, এখানে ভার্বটা উজ্জ্বল আছে, এখানে ভার্বটা হলো হয়। বুলবুল, অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা হয় বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। যেমন আমার নাম সুমন, এখানে ভার্ব কোনটা? আমার নাম হয় সুমন। ভেরি গুড। তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, ভার্বটা আইডেন্টিফাই করব। তাহলে হয়, এটা হলো আমার ভার্ব। আর কোন জিনিসটা হয় বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা? এই যে অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা। তাহলে এটা হলো আমার সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট পাইলাম, আমি ভার্ব পাইলাম। এইবার তাহলে আমি কি করব? আমি ট্রান্সলেশন করা শুরু করে দিব। আসো তাহলে আমরা ট্রান্সলেশন করি তাহলে। আচ্ছা, এটা হলো তারা আমাদের মূল সেন্টেন্সটা পরের পেজে অল্প অল্প করে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা এই পেজ থেকে শুরু করি। তাহলে এইটা কিন্তু আমাদের মূল সেন্টেন্স, এটা আমাদের মূল সেন্টেন্স। এই মূল সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করার সুবিধার্থে আমরা অল্প অল্প করে সেগমেন্ট করে নিয়েছি। ওকে, আর এটা কবে পরীক্ষায় এসেছে দেখো, কম্বাইন্ড 7 ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস 2021 সালের কোশ্চেন এটা। ওকে, সো আমরা আসি, এই অংশটুকু আমরা এখন ভাগ করব। তাহলে প্রথমত, অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা হয় বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। তাহলে হয় এটা আমার ভার্ব, আর অর্থ ব্যবস্থা আর ব্যাংক ব্যবস্থা এটা হলো আমার সাবজেক্ট। তাহলে আসো আমরা প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখে ফেলি। অর্থ ব্যবস্থা, আচ্ছা বুলবুল, অর্থ ব্যবস্থা ইংলিশটা আমরা কি বলতে পারি? অর্থ ব্যবস্থা এন্ড ব্যাংক ব্যবস্থা। অর্থ ব্যবস্থাকে আমরা ফিনান্স বলতে পারি। ফিনান্স, ফিনান্স এন্ড ব্যাংকিং, ফিনান্স এন্ড ব্যাংকিং। আর ব্যবস্থা ইংলিশ কি বলবো? ফিনান্স এন্ড ব্যাংকিং সিস্টেম। এটাকে আমরা সাবজেক্ট হিসাবে কনসিডার করতে পারি। ফিনান্স এন্ড ব্যাংকিং সিস্টেম হয়, হয় ইংলিশ কি বলবো? আর, যেহেতু দুটির কথা বলতেছে এই জন্য আমি আর লিখেছি। ফিনান্স এন্ড ব্যাংকিং সিস্টেমস আর, এবার বাকি অংশ, বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। তোমাদেরকে একটু যদি আমি হিন্টস দিই, দ্রুত হিন্টসটা দিব, সবাই একটু দেখো। করিমের বাড়ি, এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে অসংখ্যবার লাগে, এই জন্য আমি একটু শিখাই। করিমের বাড়ি, এটাকে আমরা সাধারণত লিখি করিমস হাউস। করিম দিয়ে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা কি করি? হাউস লিখি। কিসের জন্য? এই র থাকার কারণে। তবে এবার থেকে এই র থাকলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব, সেই স্ট্রাকচারটা কি? দা, নাউন, অফ, নাউন, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। তার মানে এই করিমের র কথাটি থাকলেই আমি প্রথমে দা লিখব, এরপরে র এর পরে যে ওয়ার্ড, র এর পরে কি আছে? বাড়ি, তার মানে দা হাউস। এরপরে র এর কারণে অফ বসাবো, এরপরে র যার সাথে থাকবে, দা হাউস অফ
করিম। তাহলে করিমের বাড়ি, এটাকে যেমন তুমি লেখো করিমস হাউস, এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারবো, দ্য হাউস অফ করিম, আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। এখন আমি এটা কেন শিখালাম তোমাদেরকে সেটা যদি আমি একটু বলি, সেটা একটু দেখো। বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, খেয়াল করেছো কিনা এখানেও কিন্তু র কথাটি আছে। সো র কথাটি থাকলেই আমি প্রথমে কি দিব, প্রথমে আমি দা দিব, এরপরে র এর পরে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা লিখবো। র এর পরে কি আছে, বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, তাহলে কি বলবো, দা টু লার্জেস্ট ব্যবস্থাপনা, ইংলিশ কি, ম্যানেজমেন্ট, দা টু লার্জেস্ট ম্যানেজমেন্টস, হ্যাঁ, দা টু লার্জেস্ট, the two largest managements of কার ভাই, বাংলাদেশ সরকার, of বাংলাদেশ গভর্নমেন্ট অথবা of the government of বাংলাদেশ, of বাংলাদেশ গভর্নমেন্ট। তোমাদের কোনো ইয়ে থাকলে কিন্তু তোমরা বলবে, তোমাদের কোনো কমেন্টস থাকলে তোমরা কিন্তু বলবে, of বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, শেষ। তাহলে কি হলো, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সিস্টেমস আর দ্য টু লার্জেস্ট ম্যানেজমেন্টস অফ বাংলাদেশ গভর্নমেন্ট। এই ক্লিয়ার হয়েছে কিনা, কথা বলতে হবে। তোমরা প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার আসো আমরা পরের সেন্টেন্সটা শুরু করি। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। সময়ের পরিবর্তনের সাথে সাথে, ভাই এটা কিন্তু সেন্টেন্সের অতিরিক্ত অংশ, এক্সটেনশন। সময়ের পরিবর্তনের সাথে সাথে, ওকে লিখলাম, এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন মিউট করার দরকার নেই, ওরা ইয়ে থাকুক, আনমিউট থাকুক, হ্যাঁ কথা বলবে। আসো, সময়ের পরিবর্তনের সাথে সাথে এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন তোমাদের টান, তোমরা একটু বলো তো এই বাক্যে ভার্ব কোনটা? সময়ের পরিবর্তনের সাথে সাথে, হ্যাঁ, এই দুটি বৃদ্ধি পেয়েছে, দ্যাটস গ্রেট। তাহলে বৃদ্ধি পেয়েছে, এটা হলো আমার ভার্ব। আচ্ছা, কোন জিনিসটা বৃদ্ধি পেয়েছে, কোন জিনিসটা বৃদ্ধি পেয়েছে? এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী। তার মানে এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী, এটা আমার সাবজেক্ট। ভাই মূল কাজ ছিল কি, ভার্ব আইডেন্টিফাই করা, তারপরে সাবজেক্ট আইডেন্টিফাই করা। ভার্ব কোনটা, বৃদ্ধি পেয়েছে, আর সাবজেক্ট কোনটা, এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী। আর সময়ের সাথে সাথে, এটা বাক্যের অতিরিক্ত অংশ। বাক্যের অতিরিক্ত অংশ সেন্টেন্সের শুরুতেও বসাইতে পারি, সেন্টেন্সের শেষেও বসাইতে পারি, কিন্তু মূল কিন্তু দুটি ব্যবস্থাপনার কার্যাবলী বৃদ্ধি পেয়েছে। তাহলে আসো, আমরা আগে সাবজেক্ট পাইলাম, আমরা ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, এবার কি খুঁজবো, টেন্স। ভাই এটা কোন টেন্সে আছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী বহুগুণ বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি। ওকে, তাহলে এখন আসো, আমরা এক্সটেনশনটা যেহেতু শুরুতে আছে, আমি শুরুতেই বসাই দিচ্ছি। আমি এখন দ্বিতীয় সেন্টেন্সটা করতেছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে, এটা ট্রান্সলেশনটা কি করতে পারি, সময়ের পরিবর্তনের সাথে সাথে কি বলা যেতে পারে ভাই? সময়ের পরিবর্তনের সাথে সাথে, হ্যাঁ, অথবা খুব সুন্দর, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, অথবা উইথ দ্য চেঞ্জেস অফ দ্য টাইম, অথবা ফর টাইম বিং, কোনো সমস্যা নেই, অথবা ওভার দ্য টাইমস, এটা বলতে পারি না, সময়ের সাথে সাথে, ওভার দ্য টাইমস, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, উইথ দ্য চেঞ্জ অফ টাইম, কোনো সমস্যা নেই। তাহলে আসো, সময়ের পরিবর্তনের সাথে সাথে কি লিখবো আমরা? উইথ, এই যে সময়ের পরিবর্তনের সাথে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, with the passage of time, কমা, সময়ের পরিবর্তনের সাথে। এইবার আমার মূল জিনিস, এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আগে সাবজেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে হ্যাভ বা হ্যাজ হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তাহলে এ দুটি ব্যবস্থাপনার কার্যাবলী, এটা আমার সাবজেক্ট। এখন একটু খেয়াল করো তো, একটু আগে তোমাদের যে জিনিসটা শিখাইছি, করিমের বাড়ি, এই এখানেও কি র কথাটি আছে না? এ দুটি ব্যবস্থার কার্যাবলী, র থাকলে প্রথমে কি দিব, দা দিব, এরপরে র এর পরে কি আছে, কার্যাবলী মানে অ্যাক্টিভিটিস বা ফাংশনস, যেটাই তোমরা দাও, দা অ্যাক্টিভিটিস, এরপরে অফ, এ দুটি ব্যবস্থাপনার, অফ দিস টু ম্যানেজমেন্টস, অফ দিস, এই কার শব্দ হচ্ছে, মিউট করো,
মিউট করো জুম টার্নিং পয়েন্ট হোস্ট আমি আসি। আচ্ছা আরিফুল্লাহ, আরিফ তুমি মিউট করে ফেলো, আমি যখন তোমাকে জিজ্ঞেস করব তখন আনমিউট করবে। তাহলে দ্য অ্যাক্টিভিটিস অফ দিস টু ব্যবস্থাপনা, অফ দিস টু ম্যানেজমেন্টস, অফ দিস টু ম্যানেজমেন্টস বৃদ্ধি পেয়েছে, হ্যাভ নো দ্য অ্যাক্টিভিটিস এই কারণে কিন্তু হ্যাভ হয়েছে, হ্যাভ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, হ্যাভ ইনক্রিজড CREASED হ্যাভ ইনক্রিজড। তাহলে কি হলো উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের পরিবর্তনে কি বলবো দ্য অ্যাক্টিভিটিস অফ দিস টু ম্যানেজমেন্টস এই দুইটা ম্যানেজমেন্টের কার্যক্রম হ্যাভ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে বহুগুণ ইংলিশ কি বলতে পারি? হ্যাভ ইনক্রিজড মেনি টাইমস বা মেনি ফোল্ড বলতে পারি না? হ্যাভ ইনক্রিজড মেনি টাইমস, হ্যাভ ইনক্রিজড মেনি টাইমস। আরেকটা কথা আছে পূর্বের তুলনায়, পূর্বের তুলনায় এটাকে কি বলবো ভাই? কম্পেয়ার্ড টু দ্য পাস্ট, পূর্বের তুলনায় হ্যাভ ইনক্রিজড মেনি টাইমস, এরপরে কম্পেয়ার্ড টু দ্য পাস্ট। এই দেখো সেন্টেন্সটা তাহলে কি দাঁড়াইলো? উইথ দ্য প্যাসেজ অফ টাইম সময়ের পরিবর্তনে দ্য অ্যাক্টিভিটিস অফ দিস টু ম্যানেজমেন্ট এই দুইটা ম্যানেজমেন্টের কার্যক্রম হ্যাভ ইনক্রিজড মেনি টাইমস বহুগুণ বৃদ্ধি পেয়েছে, হ্যাভ ইনক্রিজড মেনি ফোল্ড অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, কম্পেয়ার টু দ্য পাস্ট অতীতের তুলনায়। এই ছিল আমাদের প্রথম দুইটা সেন্টেন্স। আচ্ছা প্রথম দুইটা সেন্টেন্স আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি কিনা? দ্রুত রেসপন্স করতে হবে, তাহলে আমি পরের সেন্টেন্সগুলোতে যাব। আর যারা আমার সাথে ফেসবুক লাইভে আছে তোমাদেরও কিন্তু রেসপন্স করতে হবে, ওকে? তোমরা নিজেরা আগে থেকে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। আচ্ছা খাদিজা বলেছিল মানিটারি পলিসি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম ওকে আর টু লার্জেস্ট পলিসিস অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। খুব সুন্দর খাদিজা, তোমারটাও ঠিক ছিল। লেকচার শিটের কত পেজ? আচ্ছা লেকচার শিট আমরা এখন 4 নাম্বার শিটে আসি, তুমি 4 নাম্বার শিটটা বের করলেই পেয়ে যাবে। তাহলে আমাদের প্রথম দুইটা সেন্টেন্স হয়ে গেল। এখন আসলে আমরা পরের সেন্টেন্সগুলো করব। জনসাধারণ মানে সাধারণ মানুষ তাদের, একটু দেখো, জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। এটা আমাদের একটা সেন্টেন্স। তাহলে কি হলো? জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। আমরা আগে ভার্ব খুঁজবো। এই বাক্যে ভার্বটা কোনটা? এই বাক্যে ভার্বটা হলো জমা রাখে, জমা রাখে। আচ্ছা কে জমা রাখে? আমরা ভার্ব পাইলাম জমা রাখে, কিন্তু জমা রাখে কে? জমা রাখে জনসাধারণ। তাহলে আমি সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি। আর এটা সাধারণত জেনারেল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা জেনারেল কথাবার্তা বা আমরা প্রেজেন্টের কথা বলতে পারি যে জনসাধারণ তাদের উদ্বৃত্ত অর্থ নিরাপদে রাখার জন্য ব্যাংকে জমা রাখে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হয়ে গেল, আমরা টেন্স আইডেন্টিফাই করলাম, আমরা কি আইডেন্টিফাই করলাম? ভার্ব আর সাবজেক্ট আইডেন্টিফাই করলাম। এখন আমরা ট্রান্সলেশনটা করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? জনসাধারণ। জনসাধারণ কি বলতে পারি? পিপল অথবা কমন পিপল। হ্যাঁ এসে সরকার, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এভাবে একটু রেসপন্স করো, ভালো লাগবে। হ্যাঁ আপু জনসাধারণ কি বলতে পারি বলো? হ্যাঁ মাস পিপল, কমন পিপল অথবা শুধু পিপল বললেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আমরা কি লিখতে পারি? পিপল, পিপল এটা হলো আমার সাবজেক্ট। এরপরে জমা রাখা, জমা রাখা ইংলিশ কি? জমা রাখা ইংলিশ কি বলো না? ডিপোজিট। তাহলে পিপল ডিপোজিট, মানুষ জমা রাখে, পিপল ডিপোজিট। এখন চলে আসে না কি জমা রাখে? মানুষ জমা রাখে কোন জিনিসটা জমা রাখে? তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ, তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ জমা রাখে। তাহলে পিপল ডিপোজিট, তাদের ইংলিশ কি? দিয়ার। পিপল ডিপোজিট দিয়ার ইনকাম, আই মানে ইনকাম। পিপল ডিপোজিট দিয়ার ইনকাম অ্যান্ড উদ্বৃত্ত অর্থ মানে সারপ্লাস মানি, উদ্বৃত্ত অর্থ মানে সারপ্লাস মানি বা সেভিংসও বলতে পারো। তাহলে পিপল ডিপোজিট দিয়ার ইনকাম অ্যান্ড সারপ্লাস মানি বা সেভিংস, সারপ্লাস মানি মানুষ তাদের উদ্বৃত্ত অর্থ এবং ইনকাম জমা রাখে। কোথায় জমা রাখে? ব্যাংকে জমা রাখে। পিপল ডিপোজিট দেয়ার ইনকাম এন্ড সারপ্লাস মানি ইন ব্যাংকস, ইন ব্যাংকস ব্যাংকে জমা রাখে। কিসের জন্য? নিরাপদ সঞ্চয়ের জন্য। জন্য মানে ফর, ফর নিরাপদ সঞ্চয়। কি বলতে পারি বলো না? ফর secured savings, for secured savings, very good, for safe savings, for secured savings.
ফর সিকিউরড সেভিংস, ব্যাস হয়ে গেল। তাহলে পিপল ডিপোজিট দেয়ার ইনকাম অ্যান্ড সারপ্লাস মানি ইন ব্যাংকস ফর সিকিউরড সেভিংস, নিরাপদ সঞ্চয়ের জন্য মানুষ তার সঞ্চিত অর্থ এবং আয় ব্যাংকে জমা রাখে। এটা গেল আমাদের প্রথম সেন্টেন্স। এইবার আসো আমরা 2 নাম্বার সেন্টেন্সটা যদি করি, 2 নাম্বার সেন্টেন্সটা কি বলতেছে সেটা একটু দেখবো আমরা। দ্বিতীয় সেন্টেন্সটা একটু যদি দেখো, এই লক্ষ্যে, এই লক্ষ্যে মানে কি, ফর দিস পারপাস, এই লক্ষ্যে, ওকে, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। এই হলো আমাদের পরের সেন্টেন্স, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আবার আসি আমরা, প্রথমত আমি ভার্ব আইডেন্টিফাই করব। তোমরা একটু বলো তো ভার্ব কোনটা এই বাক্যে, ভার্ব কোনটা? গড়ে তুলেছে, ভেরি গুড ভাই। কে গড়ে তুলেছে? বাংলাদেশ সরকার গড়ে তুলেছে। তাহলে এটা হলো আমার সাবজেক্ট, আর গড়ে তুলেছে এটা হলো আমার ভার্ব। হয়ে গেল, আমি সাবজেক্ট পেয়ে গেলাম, আমি ভার্ব পেয়ে গেলাম। এখন তাহলে আমাকে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। ভাই এরকম কোন টেন্স বলতে পারি? এই লক্ষ্যে বাংলাদেশ সরকার কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাহলে এটাকে আমরা কোন আমরা কোন বলতে পারি, কোন টেন্স করতে পারি? গড়ে তুলেছে প্রেজেন্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। আবার কেউ প্রেজেন্ট কন্টিনিউয়াস করলেও যে ভুল হবে তা কিন্তু না, তবে প্রেজেন্ট পারফেক্ট এটা মিনিং, রিয়েল টেন্সটা। তাহলে আসেন প্রেজেন্ট পারফেক্ট, প্রথমে সাবজেক্ট করব, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তবে এই লক্ষ্যে এটা এক্সটেনশন, সেন্টেন্সের শুরুতে আছে, আমি শুরুতেই বসাই দিলাম ফর দিস পারপাস, ফর দিস পারপাস। আচ্ছা এই কালারটা কি তোমাদের দেখতে সমস্যা হচ্ছে না তো? আমি যে গ্রিন কালার লিখতেছি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এবং ফেসবুকে যারা আসো তারাও দেখতে পাচ্ছ কিনা একটু বলবা। আচ্ছা আমি তাহলে বিলাকটা নিচ্ছি, সবাই একটু দেখো। ওকে একটু দেখো তাহলে, ফর দিস পারপাস, ফর দিস পারপাস, এই লক্ষ্যে, এটা কিন্তু এক্সটেনশন, কমা লিখলাম। এবার মূল জিনিস, আমার সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম। সাবজেক্ট কোনটা? বাংলাদেশ সরকার, কি লিখবো? বাংলাদেশ গভর্নমেন্ট অথবা দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ফর দিস পারপাস দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ গড়ে তুলেছে, হ্যাজ। ভাই গড়ে তোলা ইংলিশ কি বলতে পারি? হ্যাজ গড়ে তোলা, বিল্ড, এস্টাবলিশটা সুন্দর বিল্ডের থেকে, হ্যাঁ, হ্যাজ এস্টাবলিশড, ESTABLISHED। তাহলে ফর দিস পারপাস, এই লক্ষ্যে দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেছে, হ্যাজ এস্টাবলিশড। কি কি প্রতিষ্ঠা করেছে? হ্যাজ এস্টাবলিশড কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। তাহলে হ্যাজ এস্টাবলিশড বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। দেখো না, আমি যদি বলি করিম ও রহিম সহ আমার আরো অনেকগুলো ফ্রেন্ড আছে, করিম ও রহিম সহ আমার আরো অনেকগুলো ফ্রেন্ড আছে, এটা কি বলি? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইনক্লুডিং করিম এন্ড রহিম, এভাবে বলি না? ঠিক একই জিনিস আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, যে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। তাহলে বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান কি বলতে পারি? সাম স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইনক্লুডিং কেন্দ্রীয় ব্যাংক এন্ড বাণিজ্যিক ব্যাংক, ইনক্লুডিং সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস। হয়ে গেল। এভাবে বলতে পারি, ফর দিস পারপাস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার হ্যাজ এস্টাবলিশড, প্রতিষ্ঠা করেছে। কি কি প্রতিষ্ঠা করেছে? হ্যাজ এস্টাবলিশড কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। তাহলে কি বলতে পারি বলো না? মেনি আর্থিক প্রতিষ্ঠান। কি বলবো? মেনি, এই কথা বলে না কেন? মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ভেরি গুড, মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এবার ইনক্লুডিং, ওই সহ, ইনক্লুডিং কেন্দ্রীয়, CENTRAL, সেন্ট্রাল এন্ড specialist financial institutions. আপু মেনি স্পেশালাইজড আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ, হ্যাঁ, মেনি স্পেশালিস্ট লেখা ভালো, মেনি স্পেশালিস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইনক্লুডিং সেন্ট্রাল এন্ড বাণিজ্যিক, কি লিখবো বলো না? এন্ড কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস, মেনি স্পেশালিস্ট, SPE স্পেশালাইজড, LIZED, many specialized financial institutions including central and commercial banks. যারা একটু ফেসবুকে আছে তারাও কমেন্টস করবো কিন্তু। এসে সরকার ফর দিস পারপাস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ এস্টাবলিশড মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইনক্লুডিং সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আর যারা আমার সাথে জুমে আসছো, আমি কি ক্লিয়ার করতে পেরেছি তো? বা ক্লাসটা তোমরা বুঝতেছো? না বুঝলে কিন্তু কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। কি বলতে পারি? ফর দিস পারপাস
because the government of Bangladesh has established many specialized financial institutions including central and commercial banks. Okay, so এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করব। আজকে ইনশাআল্লাহ তোমাদের 3টা ট্রান্সলেশন শেষ করব। এই 2 ঘন্টা ইনশাআল্লাহ ক্লাস করো, দেখবা যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনে বেশ একটা কমফোর্ট জোন তোমাদের তৈরি হবে। সো আমরা পরের ইয়েতে চলে যাই। পরে যে অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলে বেশি ভালো হতো না আপু? দিতে পারো, এখনো তো ব্যাংক প্রতিষ্ঠা হয়, কিন্তু আপু ভালো এটা বলা যাবে না। হ্যাঁ, ভালো হতে এটা বলা যাবে না। আর রাজের কাছে পরিমণি ভালো না, ওর থেকে অন্য কিছু আছে, কিন্তু আমার কাছে পরিমণি অনেক ভালো। হ্যাঁ, সো এই জন্য ভালোর কোনো শেষ নেই বোন। সো আমরা দিতে পারি রাইটিং এ, মানে যখন আমরা লিখবো ট্রান্সলেশন, শব্দ চয়ন, ওয়ার্ড, এটাতে তুমি তোমার মতো করে ওয়ার্ড দিতে পারো। এক একজনের এক এক রকম সিনোনিমস আসবে, এটাতে অডিট হওয়ার কিছু নেই। আচ্ছা, আমাদের এই যে ট্রান্সলেশনটা ছিল, এই ট্রান্সলেশনের লাস্ট যে সেন্টেন্সটা, আমাদের প্রথম ট্রান্সলেশনের লাস্ট সেন্টেন্সটা যদি আমরা এখন করি, আসো তাহলে কি বলতেছে একটু দেখি। এসব প্রতিষ্ঠান সুষ্ঠু ও দক্ষ পরিচালনার ওপর, ভালো করে বুঝো, এসব প্রতিষ্ঠান না লিখে এভাবে বললে ভালো হয়, এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর, এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি নির্ভরশীল। তাহলে এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি নির্ভরশীল। এখন তোমরা বলো ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? নো নো নো, হয়নি। অগ্রযাত্রা ভার্ব না। যারা ফেসবুকে আছো তারা একটু বলো যে এই বাক্যে ভার্বটা কোনটা? নির্ভরশীল। এই আমি বলতে পারি না, আমি আমার বাবা মায়ের উপরে নির্ভরশীল। আই ডিপেন্ড অন মাই প্যারেন্টস। আমরা বলি না নির্ভর করা, নির্ভরশীল, ডিপেন্ডস লার্জলি, নির্ভর করে। আমি এভাবে বলতে চাচ্ছি, এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি নির্ভর করে। সো নির্ভর করাটা আমরা ভার্ব দিতে পারি। আবার কিন্তু ও যেটা বললো যে ভাই এখানে ভার্বটা হয় নির্ভরশীল, তাতেও কিন্তু হবে। দুইটা সেন্টেন্সে কিন্তু ঠিক আছে। একটু দেখো, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার অনেকখানি হয় নির্ভরশীল এটার উপর, অথবা বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নির্ভর করে এটার উপর। তখন নির্ভরশীলটাকে আমরা ভার্ব, নির্ভরশীলের জায়গায় নির্ভর করে দিতে পারি। সো নির্ভরশীল এটাকে আমরা ভার্ব দিতে পারি। আর সাবজেক্ট কোনটা? বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা, এটাকে আমি সাবজেক্ট রাখবো। তাহলে দিস ইজ আওয়ার সাবজেক্ট, আর এটা হলো আমার ভার্ব। তাহলে এখন আসেন, আগে আমরা সাবজেক্ট আর এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। প্রথমত সাবজেক্ট, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা। ভাই মনে আছে কিনা করিমের বাড়ি? সেমটা এখানে দেওয়া যায় না? করিমের বাড়ি। দেখো এখানেও কি বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা, র আছে, র থাকলে প্রথমে দা দিব, তারপরে কি রয়ের পরের ওয়ার্ড, রয়ের পরে কি আছে? অগ্রযাত্রা। অগ্রযাত্রা মানে কি? ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। দা প্রোগ্রেস অফ বাংলাদেশের অর্থনীতি। কি বলবো? দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশের ইকোনমি, অথবা অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশ, ভাই এইটা হলো বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার ইংলিশটা। দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ নির্ভর করে, অনেকখানি নির্ভর করে। কি বলবো? ডিপেন্ডস লার্জলি, অনেকখানি নির্ভর করে, ডিপেন্ডস লার্জলি। এই দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ডিপেন্ডস লার্জলি, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি নির্ভর করে। এবার বলো কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর। ডিপেন্ডস লার্জলি অন, উপর মানে কি? অন। এইবার লিখবো এসব প্রতিষ্ঠানের দক্ষ ও সুষ্ঠু পরিচালনার উপর। কি হবে? আবার দেখো প্রতিষ্ঠানের, র চলে আসছে না? তাহলে আবার অন দা, এবার র এর পরে কি আছে? সুষ্ঠু ও দক্ষ পরিচালনা। এই সুষ্ঠু ও দক্ষ পরিচালনা কি বলবো? অন দা সুষ্ঠু কি বলতে পারি? অন দা প্রপার অ্যান্ড, দক্ষ কি? স্কিল্ড বা ইফিশিয়েন্ট, স্কিল্ড ইফিশিয়েন্ট। অন দা প্রপার অ্যান্ড ইফিশিয়েন্ট, EFFICIENT, অন দা প্রপার অ্যান্ড ইফিশিয়েন্ট পরিচালনা কি বলতে পারি? ম্যানেজমেন্ট। অন দা প্রপার অ্যান্ড ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ এসব প্রতিষ্ঠান। তাহলে কি বলবো? অফ দিস ইনস্টিটিউশনস, অফ দিস ইনস্টিটিউশনস। এই হলো আমার সেন্টেন্সটা।
তাহলে কি দাঁড়াইলো? দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ডিপেন্ডস লার্জলি, ব্যাপকভাবে নির্ভর করে কিসের উপরে? অন, এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর। অন দ্য প্রপার, সুষ্ঠু, অন দ্য প্রপার অ্যান্ড স্কিলড ম্যানেজমেন্ট, অন দ্য প্রপার অ্যান্ড স্কিলড ফাংশন, অন দ্য প্রপার অ্যান্ড স্কিলড ম্যানেজমেন্ট অফ দিস অর্গানাইজেশন বা অফ দিস ইনস্টিটিউশনস। এই ছিল আমাদের 1 নাম্বার সেন্টেন্সটা। সো এইভাবে আমরা কি করব? স্টেপ বাই স্টেপ আমরা একটু ট্রান্সলেশনগুলো চেষ্টা করব। আমরা প্রথমে একটা সেন্টেন্সের ভার্ব আইডেন্টিফাই করব, তারপরে সাবজেক্ট আইডেন্টিফাই করব, এরপরে টেন্স ভয়েস দেখে আমরা স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিব, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিব। আর যেগুলো এক্সটেনশন, অতিরিক্ত অংশ, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে, উন্নতির জন্য, এগুলো আমরা সেন্টেন্সের শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি। একদমই ট্রান্সলেশন নিয়ে অরিড হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এটা ভয় তোমাদের তৈরি করানো হয়, কিন্তু মূলত ট্রান্সলেশনের উপরে এত বেশি ভয় হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমি যদি একটু দেখি, সাকিব আল হাসান, ওরে বাবা সাকিব আল হাসান, হ্যাঁ, দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ডিপেন্ডস লার্জলি অন দ্য প্রপার অ্যান্ড ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ দিস ইনস্টিটিউশন। ঠিক আছে, ওকে, আমরা যেটা লিখেছি ও সেটা লিখে দিয়েছে। হ্যাঁ, সো এই ছিল আমাদের প্রথম, এটা আমাদের 22 সালের কোশ্চেন। এবার আসো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরেরটা কি বলতেছে সেটা আমরা দেখবো। কম্বাইন্ড 7 ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস 2022। ভাই এটাও 2022 সালের কম্বাইন্ড 7 ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আগেরটা সিনিয়র অফিসার, এটা অফিসারের কোশ্চেন। ওকে, সো একটু দেখি আমরা এই কোশ্চেনটা, এটা আমাদের লেকচার 4 চলতেছে ট্রান্সলেশনের। হ্যাঁ, আচ্ছা, একটু যেহেতু ফেসবুকে আছে আমি একটু বলে দিই, আমার যারা ক্লাসে আছে তোমাদের একটু হইতে পারে, তারপরে বলে দিই। আগামীকাল অফলাইন সেমিনার 3টায়, আগামীকালকে আমাদের মানে মিরপুর শাখাতে আমরা একটা অফলাইন সেমিনার ব্যস্ত চালু করেছি বাংলাদেশ ব্যাংকের এডিকে টার্গেট করে। সেটা হলো বিকাল 3টায়, আর হলো অনলাইনেও একটা সেমিনার আছে, সেটা রাত 8টায়। তাহলে অফলাইনের সেমিনার বিকাল 3টায়, অনলাইনের সেমিনার রাত 8টায়। আপনি বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি অল্প সময়ে কিভাবে নেবেন, আপনি কম্বাইন্ড সিনিয়র অফিসার প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি অল্প সময়ে কিভাবে নেবেন, কিভাবে আপনার প্রিপারেশনটাকে একটা কমপ্লিট, একটা কংক্রিট একটা প্রিপারেশন দিবেন, এই সকল বিষয়গুলো, কতটুকু পড়বেন না, এই বিষয়গুলো আগামীকাল আলোচনা হবে। সো আপনারা সবাই আমন্ত্রিত। সো আমরা চলে আসি আমাদের পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা কিন্তু একটু কঠিন, মানে পরের ট্রান্সলেশনটা একটু কঠিন। হ্যাঁ, সো তোমাদেরকে কিন্তু একটু মনোযোগ সহকারে করতে হবে, বেশ টাফ আছে। সো আসি কি বলতেছে, আমি পুরো ট্রান্সলেশনটা যদি একটু বলি, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি পুরো ট্রান্সলেশনটা যদি একটু পড়ি, সবাই তোমাদের জন্য ভালো হবে। সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। ট্রান্সলেশনের প্রথম সেন্টেন্সটা, 47 পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলন সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। যদিও এখন আর এই টাইপের কোশ্চেন আসবে না, কিন্তু শীট যেহেতু আগে থেকেই তৈরি, এই জন্য আর কি এটা দেওয়া হয়েছে। এখন হয়তো স্বাধীনতা, 71 বা বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু ট্রান্সলেশন এখন আর আসবে না। সো যেহেতু আমরা তো ট্রান্সলেশনের নিয়ম শিখতেছি, সো এটা আমরা যেহেতু শীটে আগে পরীক্ষার কোশ্চেন আমাদের শীটের মধ্যে ছিল, সেই জন্য আমরা এটা দিয়েছি। তাহলে প্রথমটা কি ছিল? সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। দ্বিতীয় সেন্টেন্স, 47 পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। 2 নাম্বার সেন্টেন্স। 3 নাম্বার সেন্টেন্স, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলা মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্ত বুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। 4 নাম্বার সেন্টেন্স, সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 5 নাম্বার, কোনো সার্বভৌম, কেবলমাত্র সার্বভৌম রাষ্ট্রই নয়, ভুল আছে স্পেলিংটা, কেবলমাত্র সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতবান মানুষও স্বাধীনতার পরিচায়ক। সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডে তার প্রতিফলন পাওয়া যায়। বেশ বড় একটা সেন্টেন্স। এই মানে ট্রান্সলেশন বেশ একটু টাফ। এই ট্রান্সলেশনটা আমরা এখন কি করব? আমরা এখন সলভ করার চেষ্টা করব। আসো তাইলে আমরা এখন এই ট্রান্সলেশনটা সলভ করব। সো আমি প্রথম সেন্টেন্সটা নিয়েছি, তোমরা একটু প্রথম সেন্টেন্সটা দেখো কি বলতেছে। সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। আবার বলো, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে। সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। এই সেন্টেন্সে ভার্ব কোথায়? হয়। ভেরি গুড, উজ্জ্বল আছে। সাংস্কৃতিক আন্দোলন হয়, হয়টা হলো আমার সাবজেক্ট, আর সাংস্কৃতিক আন্দোলন, সরি, হয়টা হলো আমার ভার্ব,
আর সাংস্কৃতিক আন্দোলন এটা আমার সাবজেক্ট, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আসো আমরা এইটা একটু করি। তাহলে সাংস্কৃতিক আন্দোলন হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। তাহলে প্রথমে সাবজেক্ট সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক ভাই কালচার মানে সংস্কৃতি, আর সাংস্কৃতিক কালচারাল, আর আন্দোলন ইংলিশ কি মুভমেন্ট, কালচারাল মুভমেন্ট। ভেরি গুড আপু, কালচারাল মুভমেন্ট। তাহলে কালচারাল মুভমেন্ট সাংস্কৃতিক আন্দোলন হয়, কালচারাল মুভমেন্ট ইজ সাংস্কৃতিক আন্দোলন হয়। এবার পরের অংশ বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। আবার দেখেন ভাই, বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। তাহলে একটা গুরুত্বপূর্ণ ধারা কার? বাংলাদেশের মুক্তি সংগ্রামের। তাহলে এক গুরুত্বপূর্ণ ধারা কি বলবো ভাই? গুরুত্বপূর্ণ ধারা। তাহলে ইজ অ্যান ইম্পর্টেন্ট। এখন তোমাদের একটা কথা বলি, আমরা কিন্তু ভাব অনুবাদ করি, আমরা কিন্তু আক্ষরিক অনুবাদ করি না। ভাব অনুবাদের যে বিষয়টা, কোন একটা ওয়ার্ড তুমি পারতেছো না, মিনিংটা জানো না, তোমাকে বসে থাকলে হবে না, ওই ওয়ার্ডের রিলেটেড কোন একটা ওয়ার্ড তোমাকে সিলেক্ট করে এরপরে বসাই দিতে হবে, ওই রিলেটেড একটা ওয়ার্ড। যেমন দেখো আমরা এখানে যেটা পেয়েছি, সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। এখন ধারা ইংলিশ তো ট্রেন্ড, এখন আপনি কি ট্রেন্ড বলবেন? নো, এখানে কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভেরি গুড, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বোঝাইতে চাচ্ছে। সাংস্কৃতিক আন্দোলন হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি বলতে পারি ভাই? ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন, যে কোনো একটা ঘটনা, এটাও বলতে পারি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনসিডেন্ট। তবে হ্যাঁ, এই যে ভাইটাল কজ, হ্যাঁ বলতে পারি আপু, ইজ দ্য ভাইটাল কজ। খুবই সুন্দর। ওকে, কালচারাল মুভমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন দিলাম আমি, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন, PACNOMENON। আচ্ছা আমি এই পাশে লিখি, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন, ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন। কালচারাল মুভমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন কার? বাংলাদেশের মুক্তি সংগ্রামের। কি বলবো? ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন অফ বাংলাদেশের মুক্তি সংগ্রাম। কথা বলো না কেন, কি বলবো? মুক্তি সংগ্রাম ইংলিশ কি? অফ লিবারেশন, অরও বলতে পারি, লিবারেশন স্ট্রাগলও বলতে পারি। কালচারাল মুভমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন অফ দ্য মুক্তি সংগ্রাম, অফ দ্য লিবারেশন স্ট্রাগল, অথবা লিবারেশন অর, অফ দ্য লিবারেশন LIBERATION, অফ দ্য লিবারেশন স্ট্রাগল, অফ দ্য লিবারেশন স্ট্রাগল অফ দ্য লিবারেশন স্ট্রাগল অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তি সংগ্রামের। এই সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ধারা। কালচারাল মুভমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিনোমিনন অফ দ্য লিবারেশন স্ট্রাগল অফ বাংলাদেশ, অথবা অফ দ্য বাংলাদেশেস লিবারেশন স্ট্রাগল, যে কোনো একটা বলতে পারি। করিমস হাউস অথবা দ্য হাউস অফ করিম। ভাই সেন্টেন্সটা একটু কঠিন ছিল, আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি কিনা? তাহলে আমি পরের সেন্টেন্সে যাব। পরের সেন্টেন্সটা আরেকটু লম্বা, আরেকটু বড় একটা সেন্টেন্স, এবং এখানে রিলেটিভ প্রোনাউনের একটা ব্যবহার আছে। আসো তাহলে আমরা এই সেন্টেন্সটা করি, তাহলে আমরা বুঝতে পারবো। ভালো করে দেখো ভাই, পরের সেন্টেন্সটা 47 পরবর্তী সময় থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। 47 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাত ধরে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। আমার কথা হলো সংস্কৃতি ছিল তার প্রাণ, এই তারটা কাকে বোঝাচ্ছে বলতে হবে। এই তার মানে কাকে ইন্ডিকেট করতেছে? সংস্কৃতি ছিল তার, ইয়েস, রাজনৈতিক আন্দোলনকে ইন্ডিকেট করতেছে। ভেরি গুড। কি হলো? 47 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল, এই সংস্কৃতি ছিল ওই রাজনৈতিক আন্দোলনের প্রাণ। তাহলে মূল সেন্টেন্সটা কি জানো? মূল অংশটা হলো সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ, যে রাজনৈতিক আন্দোলনটা শুরু হয়েছিল 47 পরবর্তী সময়ে। কিন্তু মূল কোনটা? সংস্কৃতি ছিল তার মানে কি? রাজনৈতিক আন্দোলনের প্রাণ। তাহলে এখন তোমরা বলো তো, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ, এটাকে যদি আমি মূল সেন্টেন্স ধরি, এখানে ভার্ব কোনটা? এটাকে যদি মূল সেন্টেন্স ধরি, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ, এই বাক্যে ভার্ব কোনটা?
ছিল, ইয়েস ছিল, এটা আমার ভার্ব। আর সাবজেক্ট কোনটা? সংস্কৃতি। সেটাই বলো এখন, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ। আমি কি বলবো? আমি এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা আমি মুছে দিচ্ছি। ওকে, সো আসো আমরা প্রথমে সংস্কৃতি, সাবজেক্ট কালচার, কালচার অজ, সংস্কৃতি ছিল। এবার কি ভাই? রাজনৈতিক আন্দোলনের প্রাণ। তার প্রাণ মানে কি? রাজনৈতিক আন্দোলনের প্রাণ। আবার র আছে, রাজনৈতিক আন্দোলনের, র থাকলে দা দিব। এরপরে র এর পরে কি আছে? রাজনৈতিক আন্দোলনের প্রাণ আছে, দ্য লাইফ ব্লাড, দ্য মেইন টপিক। হ্যাঁ, কালচার অজ দ্য প্রাণ মানে লাইফ ব্লাড বলি আমরা। কালচার অজ দ্য লাইফ ব্লাড, কালচার হলো প্রাণ। কার প্রাণ? রাজনৈতিক আন্দোলনের। কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ পলিটিক্যাল মুভমেন্ট, রাজনৈতিক আন্দোলন, অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট, অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট। ওকে, তাহলে দেখেন ভাই, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ। কি বলবো? কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট। কালচার ছিল ওই পলিটিক্যাল মুভমেন্টের লাইফ ব্লাড। কোন পলিটিক্যাল মুভমেন্ট? যেটা 47 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে সূচনা হয়েছিল। যেটা 47 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে কি হয়েছিল? সূচনা হয়েছিল। যেটা মানে কি বুঝাবো? দ্যাট, দ্যাট, এই দ্যাট মানে কোনটা? কালচার, পলিটিক্যাল মুভমেন্ট। তাহলে কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট, কালচার হলো এই পলিটিক্যাল মুভমেন্টের প্রাণ। দ্যাট, যেটা শুরু হয়েছিল, সূচনা হয়েছিল। এই যেটা শুরু হয়েছিল কার দ্বারা? বঙ্গবন্ধুর দ্বারা। তাহলে এটা অ্যাক্টিভ হবে না, এটা কিন্তু প্যাসিভ হবে। যেটা শুরু হয়েছিল, তাহলে দ্যাট ওয়াজ স্টার্টেড, দ্যাট ওয়াজ স্টার্টেড, যেটা শুরু হয়েছিল। দ্যাট ওয়াজ ইনঅগারেটেড, হ্যাঁ বলতে পারি। দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড, কোনো সমস্যা নেই। তাহলে দ্যাট ওয়াজ লঞ্চড, দ্যাট ওয়াজ লঞ্চড। ওকে, দ্যাট ওয়াজ স্টার্টেড, যেটা শুরু হয়েছিল কবে? 47 পরবর্তী সময়ে। দ্যাট ওয়াজ স্টার্টেড আফটার 1947। কার হাত ধরে? বঙ্গবন্ধুর নেতৃত্বে, আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নেতৃত্বে। কি বলতে পারি আমরা? আন্ডার দ্য লিডারশিপ, আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু, অফ বঙ্গবন্ধু। আর কিচ্ছু না। তাহলে কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট, সংস্কৃতি ছিল রাজনৈতিক আন্দোলনের প্রাণ। দ্যাট ওয়াজ স্টার্টেড, যেটা শুরু হয়েছিল আফটার 1947, 1947 সালের পরে শুরু হয়েছিল। কার হাত ধরে? আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রাজনৈতিক আন্দোলনটা শুরু হয়েছিল, সংস্কৃতি ছিল তার প্রাণ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এটা কিন্তু আরো একভাবে লেখা যায়। আচ্ছা, পলিটিক্যাল মুভমেন্ট হ্যাজ স্টার্টেড আন্ডার দ্য লিডারশিপ। হ্যাঁ, তুমি যেটা লিখেছো দেখো, জন কিটস, জন কিটস, ওরে বাবা মাশাআল্লাহ, জন কিটস, তুমি যেটা লিখেছো ওটাকে একটু সুন্দর করো। এটা অতটা ভালো লাগতেছে না, কারণ তুমি এভাবে লিখতে পারতা, পলিটিক্যাল মুভমেন্ট দ্যাট ওয়াজ স্টার্টেড আন্ডার দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু, কালচার ওয়াজ দ্য সেন্ট্রাল বা ফোকাল, যে কোনো একটা লাগবে তো, কালচার ওয়াজ দ্য সেন্টার। আচ্ছা, না শেষ হলো না। আচ্ছা, আর আফরান কি লিখেছে? কালচার অফ দ্য সেন্টার অফ দ্য পলিটিক্যাল। ও খুব সুন্দর আফরান, তোমারটা ঠিক আছে। কালচার অফ দ্য সেন্টার অফ দ্য পলিটিক্যাল, ও চলে গেল। সাকিব আল হাসান, কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্য পলিটিক্যাল হয়েছে। হুইচ পলিটিক্যাল মুভমেন্ট স্টার্টেড বাই দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু আফটার 1947, কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্যাট। এটা দরকার কি? কালচার অফ দ্য লাইফ ব্লাড অফ দ্য পলিটিক্যাল মুভমেন্ট হুইচ স্টার্টেড, এটা বেশি সুন্দর হতো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সাথে যারা জুমে আসো, তোমরা বুঝেছো কিনা সেটা বলো, আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি কিনা? ওকে মাই ডিয়ার, এখন আসো পরে কিছু আর একটু কঠিন কোশ্চেন আসবে। হ্যাঁ বলো ভাই। স্যার আপনি কি ওই মালিবাগ ব্রাঞ্চে ক্লাস নেন? নিয়ে আপু, ওটা নেওয়া হয়, মাঝে মাঝে যাই। মূলত তো আমাদের এখানে আর কি আমি বেশি 2 দিন সময় দিই, তো আমার তো ঢাকার বাইরে এখন আমার পোস্টিং, ব্রাঞ্চ ম্যানেজার বানাই দিয়েছে। সো 2 দিন সময় পাই। এই মিরপুরে 1 দিন দেওয়া হয়, অনলাইনে 1 দিন দেওয়া হয়। ওকে, তারপরে মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয়। এখন আসো, এটা মূল টপিকের বাইরে যেও না, এখন আমাদের এখানে আসো। আচ্ছা, একটু বলে রাখি, আগামীকাল কিন্তু সেমিনার আছে আমাদের। হ্যাঁ, রাত 8টায় সেমিনার আছে, আবার বিকাল 3টায় অফলাইন, রাত 8টায় অনলাইন। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ব্যাংকের প্রি প্রস্তুতি নিতে চাই, ইনশাল্লাহ আমরা বেশ হেল্প করতে পারবো। আচ্ছা ওকে, তাহলে আসো রিটার্নের বিষয়টাতে আমরা আসছি এখন। সো আমাদের পরের ট্রান্সলেশন আমি চলে যাব, পরের অংশে। এই যে দেখো, পরেরটা বেশ টাপ আছে। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়।
এবং সাধারণ মানুষের মধ্যে মুক্ত বুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। ভয় পাইলে হবে না, একদম ইজি করে শেখা যাবে। সবাই দেখো, সেন্টেন্সটা অনেক বড়। সেন্টেন্সটা কি আছে? একটা সেন্টেন্স, ফুল একটা সেন্টেন্স। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্ত বুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। ভাইরে, এখান থেকে এই পর্যন্ত ফুল একটা সেন্টেন্স। সেন্টেন্স একটা, কিন্তু এই সেন্টেন্সের অংশ হলো দুইটা, মানে ক্লজ। ক্লজ কতগুলা সেটা আমরা একটু দেখি। প্রথম ক্লজ, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়। ফুল একটা আমি ফাইনাইট ভার্ব বা পূর্ণ বাক্য পেয়ে গিয়েছি। এবার আসো, এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তি বুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। তার মানে এখানে সেন্টেন্স একটা, কিন্তু ক্লজ দুইটা। এই দুইটা ক্লজ এখন আমরা আলাদা আলাদা করে লিখবো, আর কিচ্ছু না। তাহলে এখন চলে আসো, আমরা প্রথমটা, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। সেন্টেন্স বড় হইলে আমরা ভাগ ভাগ করে নিব। আমার মূল দায়িত্ব এখন এতটুকু করা, সেটা কি? প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়, এই আর কিচ্ছু না। এখন তোমরা বলো ভার্ব কোনটা এই বাক্যে? এই বাক্যে ভার্ব কোনটা? সৃষ্টি হয়। দিস ইজ ভার্ব। ওকে ফাইন, এটা ভার্ব। আচ্ছা, সাবজেক্ট কোনটা? সৃষ্টি হয়, এটা ভার্ব। সাবজেক্ট কোনটা? কোন জিনিসটা সৃষ্টি হয়? প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো, এটা আমার সাবজেক্ট। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো, এটা আমার সাবজেক্ট। এখন ভাই, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মুক্ত বুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এখন পুরো সেন্টেন্সটা কিন্তু একটু খেয়াল করে দেখছো কিনা, এটা কিন্তু আমাদের ওই মুক্তি সংগ্রামের কথা বলতেছে। দ্যাট মিনস 1971 এবং 47 সালে বঙ্গবন্ধুর ওই বিষয়গুলো নিয়ে এখানে উপস্থাপন করতেছে। বঙ্গবন্ধুর বিষয়টা বলাতে অনেকে কষ্ট পাচ্ছে, আমি একটু বলি। এটা হলো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা এখানে সলভ করতেছি। হ্যাঁ, এখানে অন্য কোনো মোটো না। এবং এই কোশ্চেনটা আমরা যেহেতু বা এসেছে আমাদের শীট, আজকে আমরা 4 নাম্বার শীট পড়াচ্ছি। আমাদের রিটেনের উপরে 12টা রেগুলার ব্যাচের শীট। হ্যাঁ, আর অনলি রিটেন ব্যাচে 40টা শীট শুধু রিটেনের উপরে। সো আমাদের রেগুলার যে ব্যাচ এমসিকিউ প্লাস রিটেন, ওইটার 4 নাম্বার শীটটা আমরা করতেছি। সেটা যেহেতু শীটের টিচার্স ওয়ার্কে আছে, সো আমার দায়িত্ব পড়ে এটা শেষ করা। প্লিজ অন্যভাবে তোমরা নিবা না। এখন আসো, তাহলে আমি যেটা বলতে গিয়েছিলাম, এই বিষয়টা কিন্তু 1947 থেকে 71-এর বিষয়গুলো উপস্থাপন করতেছে। তার মানে এই বাক্যটা আমরা প্রেজেন্ট সৃষ্টি হয় আছে, কিন্তু প্রেজেন্টে না করে কিন্তু পাস্ট করলে কিন্তু আমাদের সাউন্ডসটা গুড হয়। কিভাবে? প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল। এটা বললে কিন্তু বেশি সুন্দর হয়। বুঝেছো কিনা? সেটা আমরা পাস্ট ইনডিফিনিটে করব, এটা আমাদের জন্য সুন্দর হবে। তাহলে এখন আসো, প্রথমে আমরা প্রথম অংশ আসি। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়। আমার কোশ্চেনটা হলো, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? কথা বলো। এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? ভাই অবশ্যই প্যাসিভ। যদি বলতো তৎকালীন সরকার প্রগতিশীল সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি করেছিল, তখন কিন্তু অ্যাক্টিভ হতো। কে সৃষ্টি করেছিল? এখানে সে নাই, এই জন্য এই বাক্যটা প্যাসিভ হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করব। প্রথমে সাবজেক্ট প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো, এটা প্রগতিশীল, প্রোগ্রেসিভ। এই প্রগতিশীল ইংলিশ হলো প্রোগ্রেসিভ, সাংস্কৃতিক কালচারাল, আর সংগঠন কি বলতে পারি আমরা? অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস, অথবা কি বলতে পারি বলো না? তাহলে প্রগতিশীল, প্রোগ্রেসিভ। হ্যাঁ, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ সাংস্কৃতিক, কালচারাল, CULTURAL, প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশনস, অর্গানাইজেশনস আমার সাবজেক্ট। এবার সৃষ্টি হয়েছিল, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অস ক্রিয়েটেড, অস এস্টাবলিশড, অস ডেভেলপড, তাই তো? অস ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছিল। তাহলে প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশনস অস ক্রিয়েটেড, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলা সৃষ্টি হয়েছিল। ভাই কিসের ধারাবাহিকতায়? হ্যাঁ বলো, কি বললা? ও অর্গানাইজেশনস। ওকে, ওদের জায়গায় আমাকে কিন্তু ওয়ার দিতে হবে। দ্যাটস গ্রেট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাথায় রাখবো। অর্গানাইজেশনস, তাহলে এখানে কি হবে? ওয়ার। দ্যাটস গ্রেট। তাহলে প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশনস ওয়ার ক্রিয়েটেড, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল কিসের ধারাবাহিকতায়? মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায়। ইন দা কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা। হ্যাঁ বুঝি না আপু, আরেকবার বলো।
আচ্ছা ঠিক আছে, তোমার নেটে একটু সমস্যা আছে, তুমি লিখে দেখাও, তুমি কমেন্টস করে দেখাও। ওকে দেখো, প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশনস আর ক্রিয়েটেড, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল কিসের ধারাবাহিকতায়? মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায়। ধারাবাহিকতায়, ইন দ্য কন্টিনিউয়েশন, ইন দ্য কন্টিনিউয়েশন, যেটা আমরা সকলেই জানি। এটাই লিখতে হবে তা না, এটা অন্যভাবে লেখা যায়। ইন দ্য কন্টিনিউয়েশন, ধারাবাহিকতায়, ইন দ্য কন্টিনিউয়েশন অফ মুক্তি সংগ্রাম, কি বলতে পারবো? অফ দ্য লিবারেশন, of the liberation struggle, STRUGGLE, স্ট্রাগল মানে সংগ্রাম। এভাবে লিখতে পারি আমরা, প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশন ওয়ার ক্রিয়েটেড ইন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য লিবারেশন স্ট্রাগল। এখানে কন্টিনিউশন আফটার ম্যাথও দিতে পারো, ইন দ্য আফটার ম্যাথ অফ দ্য লিবারেশন স্ট্রাগল, মানে কি লিবারেশন স্ট্রাগলের পরে বা এর ফলে এটা তৈরি হয়েছিল। ইন দ্য আফটার ম্যাথ অফ দ্য লিবারেশন স্ট্রাগল, ইন দ্য কন্টিনিউশন অফ দ্য লিবারেশন স্ট্রাগল, ইন দ্য আউটকাম, ফর দ্য আউটকাম অফ দ্য লিবারেশন স্ট্রাগল। তাহলে আমি যেটা বলতে চাই, তোমরা একটা জিনিস, একটা ওয়ার্ড পারো না, ধারাবাহিকতা মাথায় আসতেছে না, এই জন্য রিজিড থেকো না, এই জন্য স্ট্যাগনেন্ট থেকো না, এর রিলেটেড একটা ওয়ার্ড দিয়ে তুমি দ্রুত ট্রান্সলেশনটাকে শেষ করতে হবে। আমাদের টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার। প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশন ওয়ার ডেভেলপড, খুব সুন্দর, ও ক্রিয়েটের জায়গায় ডেভেলপ দিয়েছে, কোনো সমস্যা নেই। ওয়ার ডেভেলপড ইন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য লিবারেশন স্ট্রাগল, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, এন্ড আমাদের সেন্টেন্স কিন্তু শেষ হয়নি, আমাদের সেন্টেন্সে আরেকটা অংশ আছে। এন্ড এবার পরের অংশটা, সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে, মানে ঘটেছিল। এখন তোমরা বলো এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব কোনটা? বহিঃপ্রকাশ ঘটেছিল, দিস ইজ আওয়ার ভার্ব। আচ্ছা, কোন জিনিসটার বহিঃপ্রকাশ ঘটেছিল? মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল। তাহলে এটা আমার সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট। কাদের মধ্যে? সাধারণ মানুষদের মধ্যে। তাহলে এই অংশটুকু আগে, তাহলে আমার সাবজেক্ট আর হলো ভার্ব। তাহলে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা, এটা আমার সাবজেক্ট, আগে লিখি। আর বহিঃপ্রকাশ ঘটেছিল, এই মুক্তবুদ্ধির চর্চাটা নিজে নিজে কিন্তু বহিঃপ্রকাশ ঘটে নাই, অন্যের দ্বারা, সেই অংশটাও কিন্তু আমরা প্যাসিভ করব, এই অংশটাও কিন্তু আমরা প্যাসিভ করব, মাথায় রেখো, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে প্রথমে সাবজেক্ট, মুক্তবুদ্ধির চর্চা, কি বলতে পারি ভাই? দেখো না, মুক্ত বুদ্ধি র আছে না, তাহলে দা চর্চা অফ মুক্ত বুদ্ধি, এটা বললেও তো হয়, দা চর্চা অফ মুক্ত বুদ্ধি। অ্যান্ড দা প্র্যাকটিস, অফ মুক্ত বুদ্ধি, ফ্রি উইল, অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ ফ্রি উইল মানে মুক্ত বুদ্ধি, অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ ফ্রি উইল, অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ ফ্রি উইল, and the practice of free will, একসাথে লেখে, and the practice of free will and এই মুক্ত বুদ্ধির চর্চা, the practice of free will and অসাম্প্রদায়িক চেতনা, নন কমিউনাল এক্সপ্রেশন, অসাম্প্রদায়িক, নন কমিউনাল বলতে পারি, and non communal, COMMUNAL, and non communal চেতনা, চেতনা কি? এক্সপ্রেশন দিতে পারি, থিঙ্কিং দিতে পারি, থটস দিতে পারি। এন্ড নন কমিউনাল এক্সপ্রেশনস বা থটস, নন কমিউনাল থটস, THOUGHTS, এন্ড নন কমিউনাল থটস কি হবে ভাই? বহিঃপ্রকাশ ঘটা, মানে কি? ওয়ার এক্সপ্রেসড, ওয়ার ডিসক্লোজড। এই বহিঃপ্রকাশ ইংলিশ কি? ওয়ার ইমার্স, বেশি সুন্দর। ইমার্স মানে কি? ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে, এটা বেশি সুন্দর। ওয়ার ইমার্সড, EMERGED, ওয়ার ইমার্সড, কি বলতে পারি? দেখো না ভাই, পরের অংশ, সাধারণ মানুষের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল। তাহলে প্রথমে সাবজেক্ট, মুক্তবুদ্ধির চর্চা, এন্ড দ্য প্র্যাকটিস অফ ফ্রি উইল, এন্ড অসাম্প্রদায়িক চেতনা, এন্ড নন কমিউনাল থটস ওয়ার ইমার্সড, বহিঃপ্রকাশ ঘটেছিল কাদের মধ্যে? সাধারণ মানুষের মধ্যে, অনেকের মধ্যে হইলে অ্যামাং দ্য কমন পিপল, এই হলো আমাদের পুরো সেন্টেন্সের ট্রান্সলেশনটা। তাহলে আসো কি দাঁড়াইলো প্রথম থেকে? প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়। প্রোগ্রেসিভ কালচারাল অর্গানাইজেশনস ওয়ার ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছিল, ইন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য লিবারেশন স্ট্রাগল, অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ ফ্রি উইল অ্যান্ড নন কমিউনাল থটস, কি হলো? মুক্তবুদ্ধির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা, ওয়ার ইমার্সড, বহিঃপ্রকাশ ঘটেছিল, অ্যামং দ্য কমন পিপল, সাধারণ মানুষের মধ্যে। And the practice of free will and non-communal thoughts were immersed in the general people. ইনদের থেকে অ্যামাংটা দাও, কারণ অ্যামাংটা মানে অনেকের মধ্যে। হ্যাঁ, ওকে।
from successive liberation or বলো বলো বলো। আমি যতটুকু দেখলাম আমার প্রথম এই ট্রান্সলেশন ক্লাসগুলো, এখানে আমাদের যে দৈনন্দিন যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেইগুলাই তো আসলে আমাদের এখানে অতিরিক্ত এই জন্যই ওরে এই জন্যই তো তোমাদের আমি পত্রিকা পড়তে বলি। আমাদের দৈনন্দিন যে এবং ব্যাংকের ক্ষেত্রে রিসেন্ট টপিকগুলো বেশি আসে। তুমি শোনো, কয়েকটা টপিকের মধ্যে আসবে, আমি বলি মুক্তিযুদ্ধ। এখন আর মুক্তিযুদ্ধ পড়ার দরকার নেই, আপাতত 1-2 বছর মুক্তিযুদ্ধ বাদ দাও। 1-2 বছর যে কাজটা করবা সেটা হলো ব্যাংকিং টার্মগুলা পড়বা। 2 নাম্বার জেনারেল যে ইকোনমিক ক্রাইসিস এগুলা পড়বা। 3 নাম্বার পরিবেশ সংক্রান্ত এটা পড়বা। 4 নাম্বার আইটি রিলেটেড। এই 4টা টপিকের মধ্যে তুমি ট্রান্সলেশন এবং কম্প্রিহেনশন মাস্ট কমন পাবা। আমি আবারও বলি, জেনারেল আমাদের যে ইকোনমিক চ্যালেঞ্জেস এন্ড প্রবলেমস। 2 নাম্বার হলো ব্যাংকিং আমাদের যে চ্যালেঞ্জেস গুলো আছে। 3 নাম্বার হলো আমাদের আইটি সেক্টর। 4 নাম্বার হলো পরিবেশ, এনভায়রনমেন্ট রিলেটেড, গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড। এই 4টা টপিক পাইলেই তুমি একটু ওই পত্রিকাটা পড়ার চেষ্টা করবা, ওই অংশটুকু ট্রান্সলেশন করার চেষ্টা করবা, কারণ এই 4টা টপিক থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে। এবং তোমরা খেয়াল করেছো কিনা, তোমাদের ট্রান্সলেশনের মধ্যে এই 4টা টপিকের উপরে রিলেটেড ওয়ার্ডগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ওই ওয়ার্ডগুলা কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এইবার চলে আসো আমাদের পরের অংশটা দেখি, আমরা লাস্ট যে পার্টটা সেটা একটু দেখব। সেই আদর্শকে সামনে রেখেই গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ওরা বলেছে বর্তমান, কিন্তু বাস্তবে গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না করেছিল, কোনটা সাউন্ডস গুড? কারণ আমরা যেহেতু সবগুলাই পাস্টে করেছি, এটাও পাস্টে করা উত্তম। তাহলে আমার মূল ভার্ব কোনটা? অংশগ্রহণ করেছিল, এটা ভার্ব। কে করেছিল? গণমানুষ করেছিল, এটা আমার সাবজেক্ট ভার্ব, এটাই হলো মূল। এবার এক্সট্রা একটা অংশ আছে, সেই আদর্শকে সামনে রেখে। এখন আদর্শ মানে কোনটা? ওই যে এর আগে যেটা পড়ছি, মুক্ত বুদ্ধির চর্চা, অসাম্প্রদায়িক চেতনা, এই সকল আদর্শকে সামনে রেখে। এখন সামনে মানে কি? আমি সামনে এইভাবে রাখবো? নো, সেই আদর্শকে সামনে রেখে মানে কি? সেই আদর্শকে ধারণ করে, সেই আদর্শকে সম্মান করে, সেই আদর্শকে বিবেচনা করে, সেই আদর্শকে মনে ধারণ করে, এটা হলো কথা। এর কি লিখলো? বাই উইটনেসিং দিস। খুব সুন্দর, ও যেটা লিখছে বাই উইটনেসিং দিস, সেই আদর্শ দেখে। ওকে, কমন পিপল টুক পার্ট ইন দ্য লিবারেশন অর। খুবই সুন্দর, খুবই সুন্দর। আরো দেখি তোমরা লেখো তো একটু, তোমরা একটু কমেন্টস করো তো কি হইতে পারে, তোমরা একটু কমেন্টস করো। সেই আদর্শকে সামনে রেখেই। এখন তোমরা মনে করো সেই আদর্শ এখানে সামনে থাকা লাগবে না, এখানে কি সেই আদর্শকে মান্য করে, অবেইং দ্যাট প্রিন্সিপালস, অবেইং দ্যাট রুলস, এটা করলেই তো হয়। ও লিখেছে উইটনেসিং দ্যাট রুলস, কোনো সমস্যা নেই, হবে। তাহলে আসেন, সেই আদর্শকে সামনে রেখে মানে কি বলতে পারি ভাই আমরা? অবেইং দ্যাট প্রিন্সিপালস, OBEYING, obeying that those obeying, অনেকগুলো তো এই জন্য দোজ লিখলাম। obeying those আদর্শ কি বলতে পারি আমরা? obeying those principles, obeying those principles। ও যেটা লিখলো witnessing those principles, কোনো সমস্যা নেই কিন্তু। হ্যাঁ, obeying those principles, সেই আদর্শকে সামনে রেখেই এইবার গণমানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রথমে সাবজেক্ট গণমানুষকে কি বলতে পারি? কমন পিপল, COMMON, কমন পিপল। এবার পার্টিসিপেটেড, হ্যাঁ পার্টিসিপেট হইতে পারে, বা টেক পার্ট, এর পাস্ট টাইম টুক পার্ট। তাহলে কমন পিপল পার্টিসিপেটেড ইন দা মুক্তিযুদ্ধে, ইন দা লিবারেশন অর, হয়ে গেল। obeying that laws, obeying those principles, common people participated in the liberation or। common people participated জায়গায় কি লিখতে পারি? took part। টেক পার্ট মানে কি? অংশগ্রহণ করা, টুক পার্ট হইতে পারে। এবার অবেইং এর জায়গায় কি হইতে পারে? উইটনেসিং হইতে পারে, তারপরে কি হতে? ফলোইং হইতে পারে, ফলোইং দোজ প্রিন্সিপালস। এই যে এইভাবে আপনাকে ওয়ার্ডগুলোকে কি করতে হবে? কানেক্ট করতে হবে, রিলেট করতে হবে। ওকে, বাই চেরিশিং দোজ প্রিন্সিপালস মাস্ট পিপল টুক পার্ট ইন দ্য লিবারেশন অর। এমডি আরিফুল, এই তো আরিফ, খুব সুন্দর হয়েছে, তোমারটাও খুব সুন্দর হয়েছে, আরিফ উল্লাহ। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। এবার আসো আমরা পরের অংশটুকু, আমি মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি পরের অংশটুকু যদি করি, দেখি পরেরটা কি বলতেছে। কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতবান মানুষও স্বাধীনতার পরিচায়ক। ভাই এইটুকু একটা অংশ কিন্তু, কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়,
স্বাধীন ও সার্বভৌম, কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতবান মানুষও স্বাধীনতার পরিচায়ক। ভাই এই ক্ষেত্রে কোনটা বলতে পারি? নট অনলি বাট অলসো চলে আসে না? নট অনলি বাট অলসো, নট অনলি সার্বভৌম রাষ্ট্র, বাট অলসো স্বাধীন ও সংস্কৃতবান মানুষ স্বাধীনতার পরিচায়ক। এই তো বললেই হয়ে গেল। ওকে, তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? সংস্কৃতবান মানুষও হয়, হয় এটা হলো আমার ভার্ব। হয় মানে কি? অতীতের কথা, অজ বা ওয়ার হবে, অজ বা ওয়ার হবে। তাহলে আগে আমরা সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, স্বাধীন ও সংস্কৃতবান মানুষ, এটা আমার কি হবে? সাবজেক্ট। তাহলে আসো নট অনলি বাট অলসো দিয়ে শুরু করি। নট অনলি, নট অনলি সার্বভৌম রাষ্ট্র, sovereign state, Sovereign state. yes, Sovereign state. not only the sovereign state, not only the sovereign state, but also the, এইবার but also the স্বাধীন ও সংস্কৃতবান মানুষ। স্বাধীন কি হবে ভাই? ইন্ডিপেন্ডেন্ট। And but also the independent, independent. independent and cultural people, সংস্কৃতবান মানুষ। People. কালচারাল পিপল আর না অতীতে ওয়ার, ওয়ার কি হবে? স্বাধীনতার পরিচায়ক, মানে কি? সিগনিফায়ার্স, ওয়ার দ্য সিগনিফায়ার্স অফ ফ্রিডম, ওয়ার দ্য সিগনিফায়ার্স পরিচায়ক। হ্যাঁ, ওয়ার দ্য সিম্বল, কেউ যদি সিম্বল বলে কোনো সমস্যা নেই কিন্তু। ওয়ার দ্য সিম্বলস অফ ফ্রিডম, সিম্বলস অফ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, ওয়ার দ্য সিগনিফায়ার্স, সিগনিফায়ার্স, ওয়ার দ্য সিগনিফায়ার্স অফ স্বাধীনতা, কি বলবো ভাই? ফ্রিডম, FREEDOM, ফ্রিডম। তাহলে এই পর্যন্ত যেটা, সেটা কিন্তু আমরা স্বাধীনতার পরিচায়ক, এই পর্যন্ত আমরা ট্রান্সলেশন করে ফেললাম। কি হলো তাহলে? কেবল সার্বভৌম রাষ্ট্রই নয়, নট অনলি দ্য সভরেইন স্টেট, not only the sovereign state but also independent and cultural people were the signifiers of freedom, তারা হলো স্বাধীনতার পরিচায়ক। সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখতে পাওয়া যায়, তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। এই তার প্রতিফলন দেখতে পাওয়া যায়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? একটু বলো না। তার প্রতিফলন কে দেখে? সে কি আছে? তার প্রতিফলন দেখতে পাওয়া যায়, নো, এটা প্যাসিভ হবে। হ্যাঁ, তাহলে ফ্রিডমস দ্যাট, দ্যাট প্রতিফলন কি বলতে পারি? দ্যাট রিফ্লেকশন, দ্যাট দ্যাট রিফ্লেকশন পাওয়া যায়। কি হবে ভাই? তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। তাহলে কুড বি সিন, দ্যাট রিফ্লেকশন কুড বি সিন, কুড বি রিয়ালাইজড। এখানে সিন মানে কিন্তু ওই দেখা না, আমরা রিয়ালাইজ করতে পারি। could be realized, could be realized, that reflection could be realized, could be seen, কিসের মধ্যে? সে সময়ের সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডে। that reflection could be seen, could be realized in those days, সেই সময়ের, in those days, in those days সাংস্কৃতিক আন্দোলন, in those days cultural movement, in those days cultural movement and কি আছে? কর্মকাণ্ডে, কালচারাল মুভমেন্ট এন্ড কি হবে? কর্মকাণ্ড ইংলিশ কি বলতে পারি? এন্ড কথা বলে না কেন? কালচারাল মুভমেন্ট এন্ড অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। এই তাহলে কি হলো একটু দেখি না আমরা। নট অনলি দ্য সভরেইন স্টেট but also the independent and cultural people were the signifiers of freedom. ওকে, এবার দ্যাট রিফ্লেকশন কুড বি সিন, ওই রিফ্লেকশন আমরা এটা ফুল স্টপও দিতে পারি কিন্তু, এবার এইভাবে লিখতে পারি। দ্যাট রিফ্লেকশন কুড বি সিন, ওই রিফ্লেকশনটা আমরা কি করতে পারি? দেখতে পাই। could be seen, could be realized in those days cultural movement and activities, ওই সকল দিনগুলার আন্দোলনে, সাংস্কৃতিক আন্দোলন ও কর্মকাণ্ডে সেগুলা দেখতে পাই। বেশ কঠিন একটা সেন্টেন্স ছিল কিন্তু, বেশ কঠিন। আচ্ছা, বাই চিয়ারিং, নো এটা না। নট অনলি দ্য সভরেইন স্টেট বাট অলসো দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড কালচারাল পিপল ওয়ার দ্য সিম্বলস অফ ফ্রিডম, দ্যাট রিফ্লেকশন কুড বি রিয়ালাইজড ইন দোজ ডেজ কালচারাল মুভমেন্ট এন্ড অ্যাক্টিভিটিস। আসলামু কিরা আসলাম আফরান। ওকে, আসলাম আফরান। আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ভাই? একটু একটু এটা বেশ কঠিন ছিল, সো তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ এইভাবে আমরা আপনাদেরকে আরো ক্লাস নিব, 2টা আমাদের রেগুলার বেসে ট্রান্সলেশনের উপরে কিন্তু 4টা ক্লাস। সো আমাদের একটা ইংলিশ থেকে বাংলা হয়ে গেল, আজকে বাংলা থেকে ইংলিশ করব, আগামীকাল বা আগামী সপ্তাহে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, 2টা একত্রে প্র্যাকটিস করব। ওকে, সো এটা ছিল আমাদের 2 নাম্বার সেন্টেন্সটা। এরপরে আমাদের 3 নাম্বার 2 নাম্বার আমাদের কোশ্চেনটা, এবার আমাদের 3 নাম্বার কোশ্চেন।
ট্রান্সলেশন ইনটু ইংলিশ, এটা কবে এসেছে? কম্বাইন্ড 9 ব্যাংকস 18/3/2022, 18/3/2022 কম্বাইন্ড 9 ব্যাংকসের যে সিনিয়র অফিসার বা অফিসারের পরীক্ষা হয়েছিল, এটা তার কোশ্চেন। সো আসো তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি আজকে। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা পড়ি, সবাই একটু দেখো, পুরো প্যাসেজটা পড়লে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নারীরা ভালো করছেন। বলতে চাই ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ আছে, তারপরে নারীরা ভালো করছে। যদিও করোনা কালে দেশের ব্যাংকিং খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংক খাতে নারীদের অনেক চ্যালেঞ্জ আছে, তারপরে তারা ভালো করতেছে। যদিও করোনা কালে ব্যাংক খাতে নারীদের পার্টিসিপেশন কমে গিয়েছে। এবার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2020 সালের জুন মাসে 18.7% বিপরীতে 2021 সালের জুন মাস পর্যন্ত নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে 15.8%। আচ্ছা, এরপর এটা কিন্তু দাঁড়িয়ে আছে। এরপরে নারীরা কাজে ফাঁকি দেন কম। ভালো করতে হলে সবাইকে কাজ শিখতে হবে, থাকতে হবে জানার আগ্রহ। সময়ের সঙ্গে তাল মেলাতে হলে অবিরাম যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতা বাড়াতে হবে। বেশ বড় একটা আমাদের অংশ। এই অংশের সেন্টেন্সটা আমাদেরকে এখন কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। আর এটা 2022 সালের কম্বাইন্ড অফিসার অথবা সিনিয়র অফিসারের কোশ্চেন। সো আসো তাহলে আমরা অল্প অল্প করে ভাগ করি। আমরা প্রথম সেন্টেন্সটা নিয়েছি। প্রথম সেন্টেন্সটা কি দেখো সবাই? ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নারীরা ভালো করছেন। যদিও করোনা কালে দেশের ব্যাংকিং খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। ভাইরে, আমি আবারও বলি, আমাদের কিন্তু ভাব অনুবাদ করতে হবে। ভাব অনুবাদ মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন না, তুমি ওখানে যে ভাবটা বলতেছে ওই ভাবটাকে তোমাকে এক্সপ্রেস করতে হবে। এখন দেখো, এখানে 3টা ক্লজ একত্রে করেছে, কিন্তু 3টা ক্লজ একত্রে করতে গিয়ে আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। যার জন্য আমি করব কি জানো? আমি জাস্ট 2টা ক্লজকে একসাথে করব আর একটা ক্লজকে আলাদা করে দিব। কেমনে সবাই একটু দেখো, ওরা কি লিখেছে? ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নারীরা ব্যাংকে ভালো করছেন, এটা একটা সেন্টেন্স। যদিও করোনা কালে দেশের ব্যাংকিং খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এই হলো 3টা সেন্টেন্স। প্রথম, ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ আছে। দ্বিতীয়টা, তারপরে নারীরা ব্যাংকে ভালো করতেছে। 3 নাম্বারটা, যদিও করোনা কালে ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এখন এই 3টা সেন্টেন্সকে আমি একসাথে করতে পারতেছি না, দরকার নেই, আমি 2টা করে সেন্টেন্স করি। তাহলে আমি এই 2টা সেন্টেন্সকে একসাথে করব আর এইটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে এই 2টা সেন্টেন্সকে যদি আমি একসাথে করি তখন আমার ট্রান্সলেশনটা কি হবে? ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ আছে, তারপরেও নারীরা ভালো করছে। তাহলে কি বলতে পারি? যদিও ব্যাংক খাতে নারীদের ভালো করার যথেষ্ট কি আছে? চ্যালেঞ্জ আছে, তারপরেও তারা ভালো করতেছে। তাহলে যদিও হইলে কি হয়? দো বা অলদো দিয়ে শুরু করতে পারি, ডেসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে পারি, যে কোনো একটা। ওকে, আমরা দো বা অল দিয়ে শুরু করতে পারি। আমি কিন্তু এই 2টা অংশ করব এখন। তাহলে ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা মানে কি? আছে সত্ত্বেও। তাহলে কি বলতে পারি? সাবজেক্ট কোনটা এখানে? সাবজেক্ট হলো নারীদের। ব্যাংক খাতে নারীদের ভালো করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ আছে। নারীদের আর ভার্ব কোনটা? আছে বা থাকে, এটা হলো ভার্ব। আমার ভার্ব হলো আছে, আর সাবজেক্ট কোনটা? নারীদের। মানে আমি এভাবে লিখতে চাচ্ছি, যদিও নারীদের ভালো করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও তারা ভালো করতেছে। আমি এইভাবে লিখবো। তাহলে আসেন, প্রথমে দো, আমি লিখলাম দো। যদিও হইলে দো হয়, হ্যাঁ, দো। এবার সাবজেক্ট উইমেন, দো উইমেন। এবার আছে হ্যাভ, দো উইমেন হ্যাভ। যদিও মহিলাদের আছে, কি আছে? অনেক প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ আছে। দো উইমেন হ্যাভ মেনি, এই প্রতিবন্ধকতা ইংলিশ কি? প্রতিবন্ধকতা ইংলিশ কি বলতে পারি? ব্যারিয়ার, অবস্ট্যাকেলস। ভেরি গুড, ব্যারিয়ার্স প্রতিবন্ধকতা, অবস্ট্যাকেলস প্রতিবন্ধকতা। দো উইমেন, হ্যাঁ হইতে পারে, দো উইমেন হ্যাভ মেনি অবস্ট্যাকেলস, many obstacles and challenges, CHALLANGES। যদিও মহিলাদের আছে অনেক অবস্ট্যাকেলস আছে এবং চ্যালেঞ্জেস আছে। কিসের ক্ষেত্রে? ভালো করার ক্ষেত্রে। এই ভালো করার ক্ষেত্রে কি বলবো? ভালো করার ক্ষেত্রে বলো না, কি বলা যেতে পারে? টু ডু ওয়েল, টু ডু ওয়েল। ইয়েস, টু ডু ওয়েল।
ভালো করার ক্ষেত্রে টু ডু, দো উইমেন হ্যাভ মেনি অবস্ট্যাকেলস অ্যান্ড চ্যালেঞ্জেস টু ডু ওয়েল ইন ব্যাংকস, ইন দ্য ব্যাংকস, ব্যাংকে ভালো করার ক্ষেত্রে, ইন দ্য ব্যাংকস কমা, দো উইমেন হ্যাভ আ লট অফ অবস্ট্যাকেলস অ্যান্ড চ্যালেঞ্জেস টু ডু ওয়েল ইন ব্যাংক, ব্যাংকে ভালো করার ক্ষেত্রে যদিও মহিলাদের অনেক চ্যালেঞ্জ আছে, অবস্ট্যাকেলস আছে, তারপরেও তারা অনেক কি করতেছে, ভালো করতেছে। কি বলবো তাহলে, তারা ভালো করতেছে, কি বলবো ভাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারা ভালো করতেছে, কি হবে, এই কথা বলে না কেন, তাহারা ভালো করতেছে, they are very good, they are doing well, ব্যাস হয়ে গেল আমাদের প্রথম দুইটা সেন্টেন্স একত্রে করে ফেললাম। কি হলো, the women have a lot of challenges and obstacles to do well in the bank, they are doing well, তারা ভালো করতেছে। এইবার আমি পরের অংশটুকু লিখে দিব আলাদা করে, যদিও করোনা কালে ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে, যদিও মানে কি, হট এভার, যাই হোক, WHAT, হট এভার, যদিও কি হয়েছে, করোনা কালে ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এই করোনা কালে হ্রাস পেয়েছে না পেয়েছিল, কথা বলো না কেন, করোনা কালে হ্রাস পেয়েছেও বলতে পারি, আর পেয়েছিলটা বেশি সুন্দর, তার মানে আমি এটা পাস্ট ইনডিফিনিটে করব। পাস্ট ইনডিফিনিটে যদি করি, ভার্ব কোনটা, হ্রাস পেয়েছিল, এটা আমার ভার্ব, হ্রাস পেয়েছিল। ভাই কোন জিনিসটা হ্রাস পেয়েছিল, সাবজেক্ট কোনটা বলো না, কোন জিনিসটা হ্রাস পেয়েছিল, নারীদের কর্মসংস্থান, তাহলে নারীদের কর্মসংস্থান এটা আমার সাবজেক্ট, আর হ্রাস পেয়েছিল এটা আমার ভার্ব। তাহলে হট এভার, যাই হোক, নারীদের কর্মসংস্থান কি বলতে পারি ভাই, উইমেন এমপ্লয়মেন্ট, কোন জায়গায়, ব্যাংক খাতে, ইন দ্য ব্যাংকস, উইমেন এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাংক, হ্যাঁ, উইমেন এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাংক, ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান, হট এভার উইমেন এমপ্লয়মেন্ট, উইমেন এমপ্লয়মেন্ট in the bank, in the banks, women employment in the bank, ব্যাংক খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছিল। কি হবে ভাই, কথা বলে না কেন, হট এভার উইমেন এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাংক, এই হ্রাস পেয়েছিল, কি বলবো, were decreased, DECREASED, were decreased, কোন সময় ভাই, করোনা কালে, করোনা কালে, কি বলবো ভাই, during COVID-19 বা during COVID pandemic, during COVID-19 pandemic, ব্যাস হয়ে গেল, during COVID-19 pandemic। তাহলে কি হলো, যদিও করোনা কালে দেশের ব্যাংকিং খাতে, ও দেশের কথাটি বলিনি, কান্ট্রিজ ব্যাংক, ইন দ্য কান্ট্রিজ ব্যাংক, এই যদিও করোনা কালে দেশের ব্যাংকিং খাতে নারীদের কর্মসংস্থান হ্রাস পেয়েছিল, নারীদের কর্মসংস্থান, প্রথমে সাবজেক্ট নারীদের কর্মসংস্থান, কি বলতেছি আমরা, উইমেন এমপ্লয়মেন্ট, কোন জায়গায়, দেশের ব্যাংকিং খাতে, ইন দ্য কান্ট্রিজ ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাতে আছে না, সুন্দর করে লেখো, ইন দ্য কান্ট্রিজ ব্যাংকিং সেক্টর, ইন দ্য কান্ট্রিজ ব্যাংকিং সেক্টর, ইন দ্য দেশের ব্যাংকিং খাত, ইন দ্য কান্ট্রিজ ব্যাংকিং সেক্টর, in the country's banking sector, এই যে were decreased during COVID-19 pandemic। এবার ঠিক আছে, আমি যে কাজটা করেছি একটু জিনিসটা দেখো ভাই, আমাদের তিনটা সেন্টেন্স একসাথে ছিল, আমি কি করেছি, প্রথম দুইটাকে একসাথে করেছি, পরেরটাকে আলাদা করে দিয়েছি, কোন রকম কোনো মার্কের প্রভাব ফেলবে না, আই রিপিট ইট এগেইন, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। Okay, so কি হলো, the women have many obstacles and challenges to do well in the banks, they are doing well, however women employment in the country's banking sector were, দেখো এটা ভুল করেছে, এখানে women employment দিছি, তাহলে আমাকে এখানে অবশ্যই employments দিতে হবে, কারণ আমি এখানে were দিয়েছি, so subject verb agreemenটের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। women employments in the country's banking sector were decreased during COVID-19 pandemic। ওকে, সো আমাদের প্রথম সেন্টেন্স হয়ে গেল। এবার আসো পরের সেন্টেন্সটা কি, পরের সেন্টেন্সটাও বড়, দেখো এই টাইপের সেন্টেন্স কিন্তু আমরা হরহামেশাই পাবো, এই যে কম্পেয়ার, এখানে যেটা আমরা করব দেখবো যে খুব বেশি পাবা এই ধরনের সেন্টেন্স। সো আসো কি হলো আমরা একটু দেখি, হ্যাঁ আচ্ছা ওরা কি লিখছে দেখি, ইন স্পাইট অফ ব্যারিয়ার্স অ্যান্ড চ্যালেঞ্জেস উইমেন্স আর ডুইং গ্রেট, ডুইং ওয়েল to be fit in banking sector, though in pandemic situation of our country, though in pandemic situation আর লাগবে না, the job placement of women in banking sector has decreased, কোনো সমস্যা নেই ভাই, হয়েছে, এটা কি মুজিব, মেহবুব হয়েছে তোমার, আচ্ছা এটা কি লিখলো,
একটু যদি দেখি এখানে অমাইক ক্লাস, আগে কখনো এমন ক্লাস সুন্দর উপভোগ করি না, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, সাকিব হাসান, ডেসপাইট উইমেন হ্যাভ আ লট অফ অবস্ট্যাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস টু ডু ওয়েল ইন দ্য ব্যাংকিং সেক্টর, দে আর ডুইং ওয়েল হোয়াট এভার উইমেন এমপ্লয়ি, ইয়েস আমি যেটা লিখেছি সেটা লিখেছি, ওকে গুড। এবার আসো আমরা পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আচ্ছা, আমি তো তোমার নাম্বারটা কেটে দিয়েছি ভাইয়া, আমি তো ব্যস্ত বলে কেটে দিয়েছি। হ্যাঁ, আবার পরে কথা হবে। আচ্ছা ওকে, আসো তাহলে আমরা পরের সেন্টেন্সে চলে যাব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2020 সালের জুন মাসে 18.7% বিপরীতে 2021 সালে জুন মাস পর্যন্ত নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে 15.8%। একদম ভয় পেও না, খুব ইজিলি আমরা করতে পারবো। কি বলতেছে দেখো না, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2020 সালের জুন মাসে 18.7%-এর বিপরীতে, তার মানে 2020 সালে জুন মাসে নারী কর্মীর অনুপাত ছিল 18.7%, সেটা 2021 সালের জুন মাস পর্যন্ত এই নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে 15.8%। তার মানে কি হলো দেখো না, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2020 সালের জুন মাসে 18.7%-এর বিপরীতে 2021 সালের জুন মাসে নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে 15.8%। ভাই সেন্টেন্স যাই হোক না কেন, মূল ভার্ব কোনটা সেটা বলো, দ্রুত বলো, মূল ভার্ব কোনটা এখানে? কথা বলে না কেন? প্রেজেন্ট পারফেক্ট। আমি টেন্স বলিনি, আমি ভার্বটা বলছি। ভার্ব কোনটা? প্রেজেন্ট পারফেক্ট, খুব সুন্দর বলেছো। ভার্ব কোনটা? দাঁড়িয়েছে, ভেরি গুড, দাঁড়িয়েছে, এটা আমার ভার্ব। সবাই একটু দেখো, আমি যদি একটু লিখি পুরা সেন্টেন্সটাকে, আমি যদি একটু বলি, ওহো শিট, একটু দাঁড়াও একটু দাঁড়াও, নোটে যদি যাই, এই যে হ্যাঁ দেখো এখানে সাবজেক্টটা যদি বলি নারী কর্মীর অনুপাত, আমি একটু মুছে ফেললাম। হ্যাঁ, এখন একটু ভালো করে দেখো, আমার মূল ভার্বটা হলো দাঁড়িয়েছে, এটা আমার ভার্ব। কোন জিনিসটা দাঁড়িয়েছে? নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে, এটা আমার সাবজেক্ট। আর কিচ্ছু দরকার নেই, এই সাবজেক্ট আর ভার্ব শিখতে পারলেই হয়ে গেল। তাহলে নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে, আর কিছু দরকার নেই। এখন আসো, আমার এটা প্রেজেন্ট পারফেক্ট, ও যেটা বললো প্রেজেন্ট পারফেক্টে করলে হয়েছে। হ্যাঁ, এখন কোনো একজন মানুষ, যেহেতু এটা 2022 সালের কোশ্চেন, এটা যদি পাস্ট ইনডিফিনিটে করে কোনো ভুল নেই, কারণ কি 2020-এর সাথে 2021-এর তুলনা হচ্ছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, কোনো সমস্যা নেই। 2020 সালে এটা ছিল, 2021 সালে এটা দাঁড়িয়েছিল, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, আর যদি কেউ প্রেজেন্ট পারফেক্ট করে তাতেও সমস্যা নেই। তাহলে আসো, প্রথমে সাবজেক্ট, আমি পাস্ট ইনডিফিনিটে করতে চাচ্ছি, তাহলে প্রথমে সাবজেক্ট নারী কর্মীর অনুপাত। তোমরা একটু বলো না, নারী কর্মীর অনুপাত ট্রান্সলেশনটা কি হবে? নারী কর্মীর অনুপাত ট্রান্সলেশনটা কি হবে? এটা না পারলে কিন্তু আমি ক্লাস কিনে নিচ্ছি। ভেরি গুড। এই র আছে না নারী কর্মীর, শুরু থেকেই তো একই কথা বলতেছি, কর্মীর র থাকলে প্রথমে দা হবে, এরপরে র এর পরে অনুপাত, দা রেশিও, এরপরে কি হবে? অফ হবে, এরপরে নারী কর্মী। উইমেন কি হবে বলো? নারী কর্মী ইংলিশ কি? উইমেন। কথা বলে না কেন? নারী কর্মী ইংলিশ কি? EMPLOYEES, women employees. Yes, so the ratio of women employees, নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছিল, stood দাঁড়িয়েছিল কত পার্সেন্টে ভাই? এই যে দেখেন দাঁড়িয়েছিল। তাহলে the ratio of the women employees এর রেশিও stood দাঁড়িয়েছিল কত পার্সেন্টে? দাঁড়িয়েছিল 15.8%। এই 18.7 সালে, আমি তো আজকেরটা তুলনা করব। এই যে নারী কর্মীর অনুপাত দাঁড়িয়েছে কত? দাঁড়িয়েছে 15.8 না, 15.8 দাঁড়িয়েছে ওর তুলনায়, তাহলে এটা আগে। তাহলে দ্য রেশিও অফ দ্য উইমেন এমপ্লয়িজ স্টুড অ্যাট 15.8%, স্টুড অ্যাট 15.8। কি ভাই? হ্যাঁ দাও আপু, হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে করতে চাচ্ছ? ওকে, এখন আসো, দ্য রেশিও অফ দ্য উইমেন এমপ্লয়িজ, আমি পাস্ট ইনডিফিনিটে করেছি। হ্যাঁ, দ্য রেশিও অফ দ্য উইমেন এমপ্লয়িজ স্টুড দাঁড়িয়েছিল অ্যাট 15.8%। ভাই এই 15.8% দাঁড়িয়েছিল কোন সালে? 2021 সালের জুন মাসে। তাহলে কি বলবো? ইন জুন 2021, তাই তো? ইন অথবা হ্যাঁ ইন JUN, ইন জুন 2021। কিসের তুলনায়? 2020 সালের এত শতাংশের তুলনায়। কোনো কিছু তুলনা হইতে কম্পেয়ার্ড টু হয়। তাহলে দ্য রেশিও অফ উইমেন, হ্যাঁ হ্যাঁ
প্রপোর্শনেট টু হবে। ওকে, তাহলে দ্য রেশিও অফ উইমেন এমপ্লয়িজ স্টুড অ্যাট 15.8% ইন জুন 2021 compared to কত পার্সেন্ট দিল হবে না? স্টপ, compared to 18.7%, compared to 18.7% ইন কি অনুযায়ী, ইন 2020 জুন, ইন জুন 2020। এই মূল জিনিস এই। এবার আসো, একটা অংশ বাদ দিছি, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এটা পরে, আগে মূল জিনিসটা বুঝো ভাই। এটা এক্সটেনশন, সেন্টেন্সের শুরুতে বসাইতে পারবো, শেষেও বসাইতে পারবো। হ্যাঁ, এখন মূল জিনিস শোনো। সাবজেক্ট কোনটা? নারী কর্মীর অনুপাত। সাবজেক্ট লিখে হবে দ্য রেশিও অফ উইমেন এমপ্লয়িজ, দাঁড়িয়েছে স্টুড কত পার্সেন্টে? 15.8%। স্টুড অ্যাট 15.8%। কোন সালে, কোন মাসে? ইন জুন 2020, ইন জুন কত? ইন জুন 2021। কম্পেয়ার টু অনুপাতে, কিসের অনুপাতে? ইন 18.7% ইন জুন 2020। এইবার ভাই, এই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে কি বলতে পারি? অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, অথবা অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ বাংলাদেশ ব্যাংক, যে কোনো একটা লিখলেই হয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এটা সেন্টেন্সের শুরুতে দিলে সুন্দর লাগবে। সেটা কি লিখবো আমরা? ACCORDING, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, এতটুকু লিখলেও হবে। অথবা অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ বাংলাদেশ ব্যাংক, বোথ আর কারেক্ট। অ্যাকর্ডিং টু দ্য ডেটা অফ বাংলাদেশ ব্যাংক অথবা অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক। তোমরা যদি পরীক্ষায় বিবি লেখো তাহলে কিন্তু গুল্লা পাবা, ভুল হবে। তোমাদেরকে কিন্তু ফুল ফর্ম লিখতে হবে, বাংলাদেশ ব্যাংক পুরাটাই লিখতে হবে। আমি দ্রুত লেখার জন্য এটা করেছি। তাহলে এখন দেখো, এত বড় সেন্টেন্স কত ইজিলি করতে পারলাম। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, দ্য রেশিও অফ উইমেন এমপ্লয়িজ স্টুড অ্যাট 15.8% ইন জুন 2021 কম্পেয়ার টু 18.7% ইন জুন 2020। ভাই, এরকম সেন্টেন্স আসলে পারবো তো আমরা? কথা বলো না কেন? আচ্ছা, ইনস্পাইট, ওইটা আগের কোশ্চেন ছিল। আচ্ছা, তোমরা বুঝেছো কিনা সেন্টেন্সটা? এরকম কিন্তু কম্প্যারিজন দিয়ে অসংখ্য সেন্টেন্স আসবে। ওই বছরের আরেকটা আসছে যে 2020 সালে আমরা গার্মেন্টসে এত পার্সেন্ট রপ্তানি করেছিলাম, এত টাকা রপ্তানি করেছিলাম, কিন্তু 2021 সালে আমরা এত টাকা রপ্তানি করেছিলাম। 2021 সালের তুলনায় 2020 সালের তুলনায় 2021 সালে এত পার্সেন্ট রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ওই ক্ষেত্রেও কিন্তু কম্পেয়ার টু। আচ্ছা, আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাই। পরের অংশে কি বলতেছে সেটা দেখি। আচ্ছা, পরের সেন্টেন্সটা, এটাই আমাদের শেষ লাইন। এই লাইনটা করলে আমাদের কিন্তু লেকচার 4 শেষ হয়ে যাবে। আচ্ছা, পরের সেন্টেন্স, নারীরা কাজে ফাঁকি দেন কম, মানে নারীরা কম ফাঁকি দেয়। আচ্ছা, তাহলে দেওয়াটা এখানে মানে ফাঁকি কম দেন। হ্যাঁ, আচ্ছা, ফাঁকি কম দেন, এটা হলো আমার ভার্ব, আর সাবজেক্টকে নারীরা। কেউ একটু বলেন তো, নারীরা কাজে ফাঁকি কম দেন, নারীরা কাজে ফাঁকি দেন কম, এটা ট্রান্সলেশন কি হবে? দ্রুত কথা বলতে হবে। নারীরা কাজে ফাঁকি দেন কম। হ্যাঁ, ফারজানা আক্তার জুই, বলো তো কি হবে? ফাঁকি দেওয়া মানে কি? স্কিপ, যে কোনো একটা আছে। স্কিপ স্টিল না, এখানে চুরি করার সাথে বুঝেছ না। স্কিপ, তারা কাজ স্কিপ করে না, একদম ইজি না। উইমেন স্কিপ ওয়ার্কলেস, মহিলারা কম পরিমাণ। এদিকে সাবজেক্ট উইমেন, সাবজেক্ট উইমেন স্কিপ, SKIP, স্কিপ ওয়ার্ক, মহিলারা কাজ ফাঁকি দেয় কম। ইংলিশ কি? লেস। ব্যাস। আর তুমি যেটা বললা সেটা হয়েছে, উইমেন ডোন্ট স্কিপ দ্য ওয়ার্ক, কোনো সমস্যা নেই। কোনো একজন যদি এটা লেখে তাতেও কিন্তু সমস্যা হবে না। উইমেন ডোন্ট স্কিপ দা ওয়ার্ক, এর মানে হলো নারীরা একদমই কাজে ফাঁকি দেয় না, কিন্তু এখানে একটু বাড়ি খাচ্ছে, ফাঁকি দেয় একটু কম, মানে ফাঁকি দেয় কিন্তু পুরুষ। হ্যাঁ, হইতে পারে উইমেন সেলডম স্কিপ ওয়ার্ক। হ্যাঁ, হইতে পারে আপু, উইমেন সেলডম স্কিপ ওয়ার্ক, খুব সুন্দর। উইমেন সেলডম স্কিপ ওয়ার্ক, উইমেন সেলডম স্কিপ ওয়ার্ক, মহিলারা কাজে ফাঁকি দেয় না বললেই চলে। উইমেন সেলডম স্কিপ ওয়ার্ক, ভেরি গুড, ভেরি গুড। এই তো এভাবে ট্রাই করতে হবে। আমরা ক্লাসের মাধ্যমে যে চেষ্টাটা করি, তুমি শুরু করো। আচ্ছা, দা উইমেন ডোন্ট স্কিপ দেয়ার ওয়ার্ক, খুব সুন্দর। দা উইমেন দরকার নেই, দা উইমেন বলো না। হ্যাঁ রাবেয়া, শুধু এতটুকু বলো, উইমেন ডোন্ট স্কিপ দেয়ার ওয়ার্ক, বেশি সুন্দর। উইমেন স্কিপ লেস এট ওয়ার্ক। ওকে, ব্যাস, আমরা এটা পেরে গেলাম তাইলে। হ্যাঁ, মহিলারা কাজে ফাঁকি দেয় কম। ও, সবগুলাই মুছে ফেললাম। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথমটা একটু লিখে ফেলি। উইমেন স্কিপ ওয়ার্ক লেস হলো। এবার আসো, ভালো করতে হলে, ভালো করে বুঝো পরের সেন্টেন্সটা।
ভালো করতে হলে সবাইকে কাজ শিখতে হবে, থাকতে হবে জানার আগ্রহ। ভাই আমি বলেছিলাম ভাবানুবাদ। কোনো একটা সেন্টেন্স তোমার যদি করতে কঠিন মনে হয়, এই বাক্যে তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তুমি সাবজেক্ট বসাই দাও আমরা। আমরা কথাটি সব জায়গায় আমরা কি করতে পারি, খাওয়াইতে পারি। যেমন দেখো না, এই জায়গায় সেন্টেন্সটা কত সহজে করতে পারবো। ভালো করতে হলে আমাদের সবাইকে কাজ শিখতে হবে, আমাদের সবাইকে থাকতে হবে, আমাদের সবারই থাকতে হবে জানার আগ্রহ। এই এটা হয় না, আমরা বসাই দিলেই তো জিনিসটা সুন্দর হয়ে যায়। আচ্ছা তাহলে ভালো করতে হলে, এই ভালো করতে হলে ইংলিশ কি বলবো? ভালো করতে হলে ইংলিশ কি বলবো? টু ডু ওয়েল। টু ডু ওয়েল, নাইস। টু ডু ওয়েল, ভালো করতে হলে, এরপরে কমা দিলাম। এবার আসো পরের অংশটুকু, ভালো করতে হলে আমাদের সবাইকে কাজ শিখতে হবে, আমাদের সবাইকে কাজ শিখতে হবে। তাহলে কি বলবো বলো? বা আমাদেরকে কাজ শিখতে হবে, সবাই দরকার নেই, আমাদেরকে কাজ শিখতে হবে, কি বলবো বলো? টু ডু ওয়েল। ওকে, আমাদেরকে কাজ শিখতে হবে। উই শুড বা উই মাস্ট লার্ন টু ওয়ার্ক, আমাদেরকে কাজ শিখতে হবে। উই মাস্ট লার্ন, আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু ওয়ার্ক। ওকে ওকে, আমাদেরকে কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। টু ডু ওয়েল উই হ্যাভ টু ওয়ার্ক, কোনো সমস্যা নেই। উই হ্যাভ টু ওয়ার্ক, ভালো মানে ভালো করতে হলে আমাদেরকে কাজ করতে হবে। অথবা এভাবেও লিখতে পারি, টু ডু ওয়েল আমাদেরকে কাজ শিখতে হবে। তাহলে কি বলবো আমরা? উই মাস্ট লার্ন, আমাদেরকে শিখতে হবে কি করতে? টু ডু ওয়ার্ক, কাজ করতে শিখতে হবে। উই মাস্ট ওয়ার্ক টু ডু ওয়ার্ক, আমাদেরকে কাজ করতে শিখতে হবে। ওকে, থাকতে হবে জানার আগ্রহ, কি বলবো? অ্যান্ড বলো না, জানার আগ্রহ থাকতে হবে, বলো না কি হবে? অ্যান্ড এভাবে উই হ্যাভ টু বি ইনকুইজিটিভ। তোমরা জানো কিনা ইনকুইজিটিভ অর্থ কি? কোনো কিছু জানার আগ্রহ। এটা হঠাৎ করে আসছে, আজকে প্রথমে এইভাবে ট্রান্সলেশন করতেছি। অ্যান্ড উই হ্যাভ টু বি ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ, এইটা কিন্তু কখনো লিখি না, আজকে হঠাৎ করে মাথায় চলে আসলো তাই। অ্যান্ড উই হ্যাভ টু বি ইনকুইজিটিভ। এই টু ডু ওয়েল, ভালো করতে, উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু বি ইনকুইজিটিভ, এবং আমাদেরকে কি হইতে হবে? আগ্রহী হইতে হবে, আমাদেরকে আগ্রহী হইতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। এবার এভাবে লিখতে পারো, অ্যান্ড এই আগ্রহ থাকা কি বলতে পারি আমরা? অ্যান্ড উই হ্যাভ দ্য ইন্টারেস্ট অফ লার্নিং। হ্যাঁ, উই হ্যাভ দ্য আর্ট অফ লার্নিং। উই হ্যাভ দ্য হয় না আপু, উই হ্যাভ দ্য আর্টস, ও হইতে হয়, হবে। উই হ্যাভ দ্য আর্টস অফ লার্নিং, খুব সুন্দর। অ্যান্ড উই হ্যাভ দ্য আর্টস অফ লার্নিং, খুব সুন্দর। এই যে দেখো, নিজেরাই কিন্তু পারতেছো। তাহলে কি হলো? টু ডু ওয়েল, ভালো করতে হলে উই হ্যাভ টু ওয়ার্ক। উই হ্যাভ টু কি বললাম একবার বলো? জাস্ট ফর লার্নিং, আগ্রহী হইতে হবে। হ্যাঁ হয় আপু, জাস্ট ফর, আগ্রহী হওয়া। ওকে, ফাইন। এভাবে নিজেদের মধ্যে ট্রাই করা শিখতে হবে। হয়ে গেল তাহলে আমাদের পরের সেন্টেন্সটা। এইবার আসো আমাদের লাস্ট যে সেন্টেন্সটা, সেটা আমরা এখন করব। সময়ের সঙ্গে তাল মেলাতে হলে অবিরাম যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতা বাড়াতে হবে। সময়ের সঙ্গে তাল মিলাতে হলে, গেট আপ উইথ না, এই তাল মিলিয়ে চলো। ইংলিশ কি? হ্যাঁ, তো কোপ উইথ হইতে পারে, তাল মিলানো। আর কি হইতে পারে বলো না? তাল মিলিয়ে চলা, এটা কি? কিপ আপ, কিপ পেস উইথ, অথবা কিপ আপ উইথ। কিপ আপ উইথ, কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা। কিপ পেস উইথ, কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা। ওকে, ঠিক আছে। তাহলে টু কি বললাম? কিপ আপ উইথ, হ্যাঁ, তাল মিলিয়ে চলতে হলে। আসি আমরা, সময়ের সঙ্গে তাল মিলাতে হলে, এই তাহলে সময়ের সঙ্গে কি বলবো ভাই? কিপ আপ উইথ টাইম। টু কিপ আপ উইথ, আপু মিউট করে ফেলো। তাহলে সময়ের সঙ্গে তাল মিলাতে হলে, তাহলে কি বলবো ভাই? সময়ের সঙ্গে তাল মিলাতে চাইলে অবিরাম যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতা বাড়াতে হবে। আগে আসি, সময়ের সঙ্গে তাল মিলাতে হলে কি বলবো ভাই? টু কিপ আপ উইথ টাইম, সময়ের সাথে তাল মিলাতে এবার অবিরাম যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতা বাড়াতে হবে। কাদেরকে বাড়াইতে হবে? আমাদেরকে বাড়াইতে হবে, তাহলে কি হবে বলো? কথা বলে না কেন? আমাদেরকে বাড়াইতে হবে, কি বলবো আমরা? উই হ্যাভ, হ্যাঁ, আমাদেরকে বাড়াতে হবে, উই হ্যাভ টু কন্টিনিউয়াসলি, মাস্ট দিলেও হবে, উই মাস্ট কন্টিনিউয়াসলি ইনক্রিজ। উই হ্যাভ টু কন্টিনিউয়াসলি ইনক্রিজ
we have to continuously increase. To keep up with time, we have to continuously increase. আমাদেরকে অনবরত বাড়াইতে হবে। বলো কি কি বাড়াইতে হবে? প্রথমটা যোগ্যতা। এই কন্টিনিউয়াসলি ইনক্রিজ, যোগ্যতা ইংলিশ কি বলতে পারি ভাই? qualification. We have to always increase, we have to continuously increase qualifications. দক্ষতা ইংলিশ কি? proficiency. এই কি ব্যাপার, এটা কথা বলে না কেন? CIENCY, qualifications, proficiency and কর্মতৎপরতা। কর্মতৎপরতা কি বলতে পারি? promptness, promptness, PROMPTNESS। শেষ, আর কিচ্ছু না। দেখো এটা কিন্তু নিজের মতো করে করা, সময়ের সঙ্গে তাল মিলাতে হলে, টু কিপ পেস উইথ টাইম, সময়ের সাথে তাল মিলাতে হলে আমাদেরকেও বাড়াতে হবে, আমাদেরকে খাইতে হবে, উই হ্যাভ টু ইট, আমাদেরকে জব পেতে হবে, উই হ্যাভ টু গেট আ জব, আমাদেরকে ম্যাথ শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, উই হ্যাভ টু প্র্যাকটিস ম্যাথ। ঠিক একইভাবে উই হ্যাভ টু কন্টিনিউয়াসলি ইনক্রিজ, আমাদেরকে অনবরত বাড়াইতে হবে। ভাই কি কি বাড়াইতে হবে? আমার কোয়ালিফিকেশন, যোগ্যতা বাড়াইতে হবে, আমার প্রফিসিয়েন্সি, দক্ষতা বাড়াইতে হবে, অ্যান্ড আমার কর্মতৎপরতা, আমার প্রম্পটনেস বাড়াইতে হবে, বা আমার কি বলতে পারি আউটপুট বাড়াইতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এই ছিল আমার ট্রান্সলেশনের ক্লাস। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম ট্রান্সলেশনের যে বাংলা থেকে ইংলিশ। আমরা এর আগে ইংলিশ থেকে বাংলার ক্লাসটা নিয়েছি, আর এটা হলো আমার বাংলা থেকে ইংলিশ যে ট্রান্সলেশন পার্ট, সেই পার্টের ক্লাসটা। এরপরে ইনশাল্লাহ আমরা যে কাজটা করব সেটা হলো পরের দিন থেকে একটু টাফ লেভেলের ট্রান্সলেশনটা শিখবো। কারণ বর্তমানে তোমরা যদি পরীক্ষার কোশ্চেনগুলো দেখো, কিছু কিছু পরীক্ষায় বেশ টাফ কোশ্চেন, আবার কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় দেখা যাচ্ছে এই টাইপের ট্রান্সলেশনগুলাই পরীক্ষায় আসতেছে বারংবার। সো আমরা এইভাবে যদি ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেখবা আমরা পরীক্ষায় রিটেন পার্টে বেশ ভালো করব, রিটেন পার্টে আমরা বেশ পড়ে রিটেন পার্টে বেশ ভালো করব। সো আমি তোমাদের আবারও বলি একটা জিনিস, ভাইরে, আমার ধরো তুমি গতকালকে এই বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আজকে প্রথম শিখছো, তো গতকাল পর্যন্ত মনে করো তোমার কোয়ালিটি বা তোমার ক্যাপাবিলিটি ছিল 0। আজকে তুমি ট্রান্সলেশন শিখছো, আজকে তুমি কিছুটা শিখতে পেরেছো। এইবার আমি যেভাবে ট্রান্সলেশন শিখিয়েছি, তুমি যদি আগামী 1 সপ্তাহ প্রতিটা দিন 10 লাইন করে বাংলা থেকে ইংলিশ আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করো, আগামী 10 দিন প্র্যাকটিস করো, তাহলে দেখবা গতদিন যে তোমার লেভেল ছিল, 10 দিন পরে আমার এই ক্লাস করার পরে তুমি 10 দিন ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করলে 10 দিন পরে দেখবা তোমার লেভেল 20 to 30 to 50% ইনক্রিজ করবে। কিন্তু ভাই আমার এই ক্লাস করার পরে তুমি যদি আগামী 1 সপ্তাহ এই ট্রান্সলেশন একটাও প্র্যাকটিস না করো, তাহলে ক্লাস করার আগেও যে তোমার কোয়ালিটি বা ক্যাপাবিলিটি, ক্লাস করার পরেও তোমার একই ক্যাপাবিলিটি থাকবে বা একই লেভেল থাকবে। এই জন্য অনুরোধ করব, প্রতিটা দিন ভাই আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এখন ট্রান্সলেশন প্র্যাকটিস মোটেও কঠিন কিছু না। তুমি একটা পত্রিকা পড়তেছো, ওই পত্রিকা বাংলা ধরো প্রথম আলো পত্রিকাটা পড়তেছো, ওই প্রথম আলো পত্রিকাটা তুমি ট্রান্সলেশন করো, করার পরে ওই পত্রিকার একটা ওই অংশটুকু যেটা ট্রান্সলেট করছো ওটা তুমি গুগল ট্রান্সলেটরে দিয়ে দাও। তারপরে দেখো গুগল ট্রান্সলেটরের ট্রান্সলেশন কেমন হলো, তোমারটা কেমন হলো। এবার তুমি একটু মিলাইলেই তুমি বুঝতে পারবা তোমার ট্রান্সলেশন ঠিকঠাক আছে কিনা। অথবা তোমার কোনো পাশে পরিচিত তোমাদের যারা ক্লাসমেট থাকে বা তোমাদের যারা গ্রুপমেট আছে, তোমাদের সাথে যারা পড়াশোনা করে, তাদেরকে দেখাও তুমি। তাও যদি না পারো, আমরা যে তোমাদের ক্লাসগুলো নিয়ে আমাদের যে গ্রুপগুলা তোমাদের করা হয়েছে, এই গ্রুপগুলাতে তোমরা দিয়ে দাও, আমরা নিজেরা দেখে দিব। কিন্তু ভাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমার কিন্তু কোনো রকমই দেখবা তোমার যে লেভেলটা, এই লেভেলটা কখনো ইনক্রিজ করবে না। মনে রাখবা ট্রান্সলেশন খুবই সহজ, কম্প্রিহেনশন খুবই সহজ, এগুলো একটু যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের এগুলো থেকে আটকাইতে পারবে না। ম্যাথ, ফোকাস রাইটিং, তুমি দেখো তহিদ ভাই ক্লাস নাই, আমি ক্লাস নিই, এই ক্লাসগুলো করে দেখো। ইনশাল্লাহ আমি তোমাদের বলবো, আমাদের 2টা ব্যাচ আছে, একটা হলো এমসিকিউ রিটেন একত্রে, আর একটা হলো অনলি রিটেন। অনলি রিটেন যারা এমসিকিউতে ভালো তারা কেবল অনলি রিটেনের করবা, সেখানে 40টা শুধু রিটেনের উপরে ক্লাস হবে। আর এমসিকিউ রিটেন একত্রে যেটা, সেটা 72টা, ওখানে 30টা রিটেন আর হলো তোমার 42টা এমসিকিউ একত্রে ওইটা। সো তোমরা যে কোনো একটা ব্যাচে যুক্ত থাকতে পারো, যদি ব্যাংক তোমাদের টার্গেট হয় ইনশাল্লাহ আমরা ব্যাপকভাবে হেল্প করতে পারবো। আর আগামীকাল বিকাল 3টায় আমাদের অফলাইন সেমিনার, আর হলো তোমার রাত 8:30টায় আমাদের অনলাইন সেমিনার, রাত 8:30টায় অনলাইন সেমিনার। এই ছিল আজকের আলোচনা। ওকে, আমি ফেসবুক থেকে কুইট করব। জাস্ট ক্লাসটা কেমন লাগলো একটু বলবা, এভাবে ট্রান্সলেশন করলে আমরা ইমপ্রুভ করতে পারবো কিনা এটা। এইবার আমি আমার জুমের স্টুডেন্টদের কাছে চলে আসবো। ফেসবুকের লাইভটা কেটে দাও। সো ফেসবুকে যারা আছো ভালো থাকবা, ইনশাল্লাহ টার্নিং পয়েন্টের সাথে থাকবা। এখন আছে জুমে যারা আমার সাথে আছো, হ্যাঁ এইবার তোমরা বলো তোমাদের কি কোশ্চেন। স্যার বলো, স্যার কি কোশ্চেন? কথা বলে না কেন মেয়েরা?
তার ট্রান্সলেশন ক্লাসটা অনেক ভালো লেগেছে, কিন্তু স্যার আমার মানে মেইন প্রবলেম স্যার ফোকাস রাইটিং এ। ওরে বোন, কোনো প্যারা নেই। ফোকাস রাইটিং আমরা ক্লাস নিব, আর প্রত্যেকটা ক্লাসে 4টা করে ফোকাস রাইটিং তোমাদের হ্যান্ডনোট বানাই দিব। তোমাদের টেনশন কিসের? ক্লিয়ার তো? ফোকাস রাইটিং নিয়ে চিন্তা করো না, আমরা যেগুলা দিব ডাটা মনে থাকে না। আপু ডাটা তো শুধু ডাটার উপরে ফোকাস রাইটিং ডিপেন্ড করে না, ফোকাস রাইটিং অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ফোকাস রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ডিপেন্ড করে। ফোকাস রাইটিং তুমি একটা সেন্টেন্স কিভাবে লিখতেছো এটা যদি ঠিক না থাকে, এটা যদি তুমি সেন্টেন্স প্যাটার্নটা যদি সেই ক্লাস 5 এর সেন্টেন্স প্যাটার্ন থাকে, তাহলে তো তোমার ফোকাস রাইটিং এ মার্ক ভালো আসবে না। ডাটা তো 2-3টা দিতে হয়, 2-3টার বেশি ডাটা লাগে না। মূলত তো লেখা, টপিকটা সম্পর্কে জানা। এই ধরো তুমি আমাদের যদি তুমি আমি বললাম প্রান্তিক পর্যায়ের উন্নয়নে তোমাদের বললাম হলো এজেন্ট ব্যাংকিং এর ভূমিকা। এখন এখানে তুমি কি ডাটা দিবা? এখানে এই ডাটা দিতে পারো যে বর্তমানে এজেন্ট ব্যাংকিং মোট কতটা এজেন্ট আছে, এজেন্ট ব্যাংকিং এর কয়টা ব্রাঞ্চ আছে, গত বছর এজেন্ট ব্যাংকিং থেকে মোট কত টাকার লেনদেন হয়েছিল, এর মধ্যে উইমেনকে কত টাকা ঋণ দেওয়া হয়েছে, বা উইমেন পার্টিসিপেটর কত, অ্যাকাউন্ট হোল্ডার কতজন। এই 4-5টার বেশি তো ডাটা দেওয়ার কিছু নেই। কিন্তু মূলত কি প্রান্তিক পর্যায়ের উন্নয়নটা কিভাবে হচ্ছে, এই ইয়ের পরে নারীর ক্ষমতায়ন কিভাবে হচ্ছে, এইগুলো তোমাকে লিখতে হবে। ওকে, সেটা ফোকাস রাইটিং ক্লাসের দিন তোমাদের বলবো। 9 নাম্বার ক্লাস থেকে তো ফোকাস রাইটিং শুরু হবে, টেনশন কিসের? আগে থেকে উত্তেজিত হওয়া যাবে না, এখন ট্রান্সলেশন নিয়ে থাকো। আর যদি ট্রান্সলেশনের প্র্যাকটিসটা কোন বই থেকে করবো এটা যদি বলতে চাও, তাহলে হলো মোহিত সম্পাদকীয়। আমি যদি বলি মোহিত সম্পাদকীয়, এখানে একটা ট্রান্সলেশনের যদি 10-12 পেজ আছে, এই ট্রান্সলেশনটা তোমরা প্র্যাকটিস করবা। মোহিত সম্পাদকীয় থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করবা। ওকে, সো আজকে এ পর্যন্তই, তাহলে ভালো থাকবা। কারোর আর কোনো কোশ্চেন? আমাদের ক্লাস নেওয়ার সময় যদি এই যে ব্যাংক রিলেটেড টপিকগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হতো, তাহলে হয়তো আমাদের রাইটিং এ সুবিধা হতো, ফোকাস রাইটিং এর। হ্যাঁ আপু প্রতিটা ক্লাসের জন্য এই প্রতিষ্ঠান থেকে আমি 2000 করে টাকা পাই। এখন আজকে ট্রান্সলেশনের জন্য 2000 টাকা পেয়েছি, এই ট্রান্সলেশনের মধ্যে যদি ফোকাস রাইটিং এ সব দিয়ে দিই, বন্দারি ফোকাস রাইটিং এর ক্লাসগুলো কি করব? ওখানে তো 5টা ক্লাস, আমার 10,000 টাকা কেন তুমি মারতে চাচ্ছ? তুমিও কিছু পাও, আমিও কিছু পাই। ফোকাস রাইটিং এর দিন দেখো কিভাবে পড়াই, কি কি জানতে হয় সেই দিন দেখাবো। সো ওই দিন 2000 টাকা নিতে দাও, তারপরে তোমাদেরকে কিছু দিতে দাও। আর আজকে ট্রান্সলেশন পড়াচ্ছি, ট্রান্সলেশন সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা বলো। ফোকাস রাইটিং আমাদের উপরে ছেড়ে দাও, এত টেনশন কিসের? এই যে আজকে কত নাম্বার? 4 নাম্বার। 9 নাম্বার ক্লাস থেকেই ফোকাস রাইটিং। সো 4 তো হয়ে গেল, এরপরে 5, 6, 7, 8, এরপরে 9। 1 মাস পরেই আমাদের কি এই বছরের মধ্যে পরীক্ষা হবে? নভেম্বর বা ডিসেম্বরে 22 ভিত্তিক? না, সম্ভাবনা খুবই ক্ষীণ। জানুয়ারি ফেব্রুয়ারি, সম্ভাবনা নেই বললেই চলে। আরে আমি বললাম পরীক্ষা হবে মার্চে গিয়ে, ফেব্রুয়ারি বা মার্চে, মাথায় রাখো। ভালোই হবে। হ্যাঁ ভালো হবে তো, প্রস্তুতির জন্য সময় পাবা। পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চে, এখনো টেন্ডারই হয়নি। আচ্ছা ওকে, তা ভালো থাকবে। কিছু ওয়ার্ড দিয়েছেন স্যার, এই মানে এগুলো রিলেটেড, এই ওয়ার্ডগুলো কোথায় শীটে নাই তোমাদের? দিয়েছেন? হ্যাঁ শীটে কি নাই? শীটের মধ্যে এই ওয়ার্ডগুলো দেওয়া হয়নি। আমি তো ট্রান্সলেশনের শীট, শোনো, আমি শীট বানিয়েছি হলো, আমি এই শীটটা আমি বানাইনি, এটা শাকিল ভাই বানিয়েছে। আমি শীট বানিয়েছি হলো ম্যাথের শীট বানিয়েছি 1 থেকে 20, 1 to 20 ম্যাথের। আর ইংলিশের শীট বানিয়েছি আমি, ইংলিশের MCQ এটা শীট বানিয়েছি হলো আমি 1 to 8। আর রিটেনের শীট বানিয়েছি আমি 9 থেকে 14। এই হলো আমার শীট। সো এই ট্রান্সলেশনের শীটটা শাকিল ভাই বানিয়েছে তোমাদের, ওর মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল। যদি না দেয় তোমরা আমাকে বলো, আমি ইনশাল্লাহ আমি আলাদা করে PDF দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আর প্রিমিয়াম রিটেন ব্যাচ, যেটা আমাদের একটা রিটেন ব্যাচ আছে, শুধু রিটেন, যাদের MCQ হয়ে গেছে, এটা প্রিমিয়াম রিটেন। মানে তুমি MCQ পারলে এই আমাদের রেগুলার কোর্স না করা পর্যন্ত তুমি ওইটাতে ভর্তি হইতে পারবা না। আমার রেগুলার কোর্স শেষ হওয়ার পরে তোমার রিটেনটাকে আর একদম উপর লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ব্যাচ আছে প্রিমিয়াম রিটেন। এখানে 40টা ক্লাস, এই 40টার মধ্যে 22টা ক্লাসের শীট আমার তৈরি, একেবারে পুরো জিনিস এগুলা সব ইনশাল্লাহ। সো টেনশন করো না, আগে এই ব্যাচ শেষ করবা, তারপরে প্রিমিয়াম রিটেন ব্যাচে তোমাদেরকে নিয়ে যাবো। এখন প্রিমিয়াম রিটেন ব্যাচ না, হ্যাঁ আগে এই ব্যাচটা শেষ হইতে হবে। ওকে, সো ভালো থেকো তোমরা সবাই, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ।